ওকে, তাহলে আমরা স্টার্ট করি ভাই ইনশাআল্লাহ। সো আজকে আমরা এটা দেখব যে নিউজ ট্রেডিং কিভাবে করব। অ্যাকর্ডিং টু মি, নিউজের ক্ষেত্রে কোনটা পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে, অ্যান্ড মার্কেট কোন সিচুয়েশনে থাকলে আপনি পজিটিভ নিউজ নিয়ে কিভাবে বিহেভ করার ট্রাই করবেন, মার্কেট কোন সিচুয়েশনে থাকলে আপনি নেগেটিভ নিউজ নিয়ে কি টাইপের বিহেভ করার ট্রাই করবেন, সেটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। অ্যাকর্ডিং টু মি, এটা আমি কিভাবে ইউজ করি সেটা দেখাবো। ডোন্ট জাজ, আপনি আপনারটা ইউজ করতেই পারেন, নো প্রবলেম, বাট আমি আমারটা দেখাবো। সো আমরা দেখি ইনশাল্লাহ। সো এটার জন্য নিউজ ট্রেডিং করতে হলে কিছু ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটগুলো সম্পর্কে আমরা যদি একটু একটু জানি, তাহলে মোটামুটি আমি নিউজ ট্রেডিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। বাট নিউজ ট্রেডিং কি, এটা একটু ইম্পর্টেন্ট। নিউজ ট্রেডিং মানে হলো মান্থলি, উইকলি, অ্যানুয়াল, কোয়ার্টার অ্যানুয়াল, এই জিনিসগুলোর সময় মার্কেটের কিছু রিপোর্ট লঞ্চ হয়। এটা হোক মার্কেটের বিভিন্ন দেশের ইকোনমিক, দেন বিভিন্ন দেশের কারেন্সি, এই টাইপের। দেন সমাজে অনেক বৃত্তশালী মানুষ থাকে যাদের মুখের কথার মাধ্যমে অনেক কিছু চেঞ্জ হয়, আমরা জানি। সেমভাবে মার্কেটেরও ভিতরেও অনেক হাই প্রবাবিলিটির মানুষ থাকে যাদের কথার মাধ্যমে, যাদের মুভমেন্টের মাধ্যমে, যাদের ঘোষণায় মার্কেটের ভিতরে ওঠানামা স্টার্ট হয়, মানে মার্কেটের ভিতরে ভলিটিলিটি আসে। সো এই জিনিসগুলোরে কিছু ওয়েবসাইট আছে যারা, যাদের কথায় মার্কেটে ইম্প্যাক্ট পড়ে, এদের কথাগুলার যে স্পেস থাকে, ওই স্পেসগুলার জন্য আলাদা একটা টাইম বাউন্ডিং করে দেয়। ওই সময়ে মূলত মার্কেটের ভিতরে ভলাটিলিটি আসার ট্রাই হয়। আর কোনো সময় আমরা দেখি যে এক্সাক্ট নিউজের সময় মার্কেটে ভলাটিলিটি না আসলেও 20 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা পর মার্কেটের ভিতরে ভলাটিলিটি চলে আসে, ওই নিউজের ইম্প্যাক্ট স্টার্ট হয়। সো নিউজ তো দুই ধরনের আমরা জানলাম। একটা হইলো মানুষের কথাবার্তার মাধ্যমে যারা সমাজে ইম্প্যাক্ট ফেলে, এই টাইপের মানুষ, এদের কথাবার্তার মাধ্যমে মার্কেটের ওঠানামা হয়, মার্কেটের ভিতরে বাইং সেলিং অ্যাক্টিভিটিস বোঝা যায়। অ্যান্ড আরেকটা হইলো প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা কান্ট্রির কিছু বেস্ট বেস্ট টপিক থাকে, অ্যান্ড ওগুলার রিসার্চ বের হয়। ওই রিসার্চ পেপারগুলো যখন বের হয় লাইক মান্থলি, উইকলি, তখন ওই রিসার্চ পেপারগুলোর মাধ্যমে যে কোনো দেশের ইকোনমির ভিতরে কিন্তু টানা হেঁচড়া শুরু হয়। সো ওই ইকোনমিক ক্রাইসিস বা ইকোনমিক বুম, ওই জিনিসগুলো সরাসরি আমরা মার্কেটেও দেখি। বিকজ ফাইন্যান্সিয়াল মার্কেটের ভিতরে একটা মার্কেটে অন্য একটা মার্কেটের সাথে কানেক্টেড। লাইক স্টক মার্কেটের ভিতরে, লাইক নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভিতরে যদি কোনো ধরনের ঝয়ঝামেলা হয়, ওই সব স্টক মার্কেটে যদি দেখি আমি ডাউন সিচুয়েশন চলতেছে, তার মানে ওই ইম্প্যাক্ট গোল্ডেও পড়বে, ওই ইম্প্যাক্ট বিটিসিতেও পড়বে, ওই ইম্প্যাক্ট যে কোনো ধরনের কারেন্সিতে বা কমোডিটিতেও পড়বে। সো এই টাইপের জিনিসগুলাই মূলত মার্কেটের নিউজ। এমন না যে নিউজ কোনো তোপ, নিউজ ছাড়া আমি ট্রেডিং করতে পারবো না, ব্যাপারটা এমন না। বাট নিউজ হইলে হবে কি, আমি সিগনিফিক্যান্ট কিছু মোমেন্টাম পাবো, যেই মোমেন্টামে মার্কেটের ভলিটিলিটি বাড়বে, মার্কেটের ভিতরে এগ্রেসিভনেস আসবে। হোয়াট ইজ ভলিটিলিটি? লাইক 5 মিনিটের একটা ক্যান্ডেল যদি এতটুক ক্যান্ডেল বানায়, তার মানে এই জায়গায় কি, লো ভলিটিলিটি। সেম একটা 5 মিনিটের ক্যান্ডেল যদি মার্কেটের ভিতরে এত বড় ক্যান্ডেল বানায়, দেয়ার ইজ হাই ভলিটিলিটি। ওকে, সো এইখানে আমরা লো ভলিটিলিটি অ্যান্ড হাই ভলিটিলিটির অনেকগুলা জায়গা কিন্তু নিতে পারি। যেমন এই মার্কেটটার ভিতরে হাই ভলিটিলিটি কেন? বিকজ আপনি দেখলে দেখবেন এই মার্কেটের যে কোনো সেশন ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই মার্কেটের ভিতরে কোনো জোন ছিল বা এই সিচুয়েশনে কোনো নিউজ ছিল। সো এই জিনিসগুলো হইলে হয় কি, মার্কেটের ভলাটিলিটি বাইরে যায়। আর মার্কেটের ভলাটিলিটি যখন বাড়ে, যদি আপনি মার্কেটের ডিরেকশন বেটার সেট করতে পারেন, তাইলে আপনি খুব সহজে অনেক তাড়াতাড়ি প্রফিট গেইন করতে পারবেন। আপনার মাথার ভিতরে প্রেশার থাকবে না। লাইক এখন এই জায়গা থেকে যদি আমি কোনো ট্রেড নেই, এন্ড আমার এক্সপেকটেশন যদি থাকে এই পর্যন্ত, এখন এই জায়গায় যদি আস্তে আস্তে মার্কেট এখানে উপরে যায়, আমি কিন্তু মেন্টালি অনেক প্রেশার নিতে থাকবো। বাট এটা না হয়ে, যদি মার্কেট একটা থেকে দুইটা ক্যান্ডেলের ভিতরেই মার্কেট ও টার্গেট পূরণ করে ফেলে, সো দেয়ার ইজ হাই ভলাটিলিটি। এই হাই ভলাটিলিটি হইলে সুবিধা কি, মার্কেটের ভিতরে প্যানিক করার সময় খুব কম থাকে, আমি মেন্টালি অনেক বেশি স্ট্রেস নেই না, অ্যান্ড মার্কেট মোমেন্টাম থাকার কারণে আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটার ইউজ হয়। সো আমি যদি জানি যে একটা মার্কেটের এই সিগনিফিকেন্ট টাইমে মার্কেটে মুভমেন্ট আসবে, মার্কেটের মোমেন্টাম আসবে, ওই সিচুয়েশনে আমার স্টপ লস বড় দিয়া আমি টার্গেটও বড় দিয়ে সেট করতে পারবো, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি কাজ করবে। ওয়াই? বিকজ মার্কেটের ভিতরে এখন ভলাটিলিটি আছে, মার্কেটের এগ্রেসিভ মোমেন্টাম আছে। সো যখন মার্কেটের ভিতরে কোনো বাইং এগ্রেসিভ মোমেন্টাম থাকে, তখন মার্কেট সেল হওয়ার চান্স খুব কম থাকে।
সো আপনি যদি মোমেন্টাম ধরতে পারেন, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি ইউজ হবে। আর যদি আপনি লো ভলাটিলিটিতে ট্রেড করেন, তাইলে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম ইউজ হবে। বিকজ আপনি মার্কেটের সময় দিচ্ছেন যাতে মার্কেট ওর নিজের মতন করে স্ট্রাকচার বানায় আপনার টার্গেট হিট করতে পারে। বাট যখন মার্কেটে ভলাটিলিটি থাকবে, একটা দুইটা ক্যান্ডেলে আপনার টার্গেট হিট করায় ফেলবে। আপনার স্ট্রেস কম হইলো, রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি ইউজ করতে পারলেন বিকজ অফ মার্কেটের মোমেন্টাম আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। সো নিউজের মাধ্যমে আপনি কখনোই মার্কেটের ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবেন না। একটা পজিটিভ নিউজ হইলে মার্কেট বাইং হয়, একটা নেগেটিভ নিউজ হইলেও মার্কেট বাইং হয়। আপনি এইটা ডিফাইনই করতে পারবেন না যে কোন সিচুয়েশনে আপনি বাই করবেন অ্যান্ড কোন সিচুয়েশনে আপনি সেল করবেন। ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটির গেম। বাট আপনি এইটা ডিসাইড করতে পারবেন যে যখন মার্কেটের নিউজ থাকে, যেই কারেন্সি পেয়ারের নিউজ থাকে, ওই সময় মার্কেটের এগ্রেসিভ ভলাটিলিটি আসে, মার্কেটে মোমেন্টাম আসে। তার মানে অ্যাকর্ডিং টু নিউজ আমি মার্কেটের ডিরেকশন সেট করতে পারবো না। আমি জানি না মার্কেটের কোন ডিরেকশনে যাবে মার্কেট। বাট এতটুকু জানি, যখন নিউজ থাকবে মার্কেটের মোমেন্টাম থাকবে। যেই দিকে মার্কেট যাক, ও এগ্রেসিভলি মুভ করবে। আর এগ্রেসিভলি মুভ করলে আপনার লাভ কি? এগ্রেসিভলি মুভ করলে আপনার লাভ হইলো ডিরেকশন যদি সেট হয়ে যায়, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক বেটার ইউজ হবে। আপনি স্ট্রেস ছাড়া মার্কেটে ট্রেড করতে পারবেন। ওকে, দ্যাটস ইট। এর বাইরে কিছুই নাই। হোয়াট ইজ নিউজ? মার্কেটের ভিতরে যখন অ্যানুয়াল কোনো রিপোর্ট, বাৎসরিক কোনো রিপোর্ট, মান্থলি কোনো রিপোর্ট প্রকাশ হয়, আর ওইটা যখন কোনো সংবাদ মাধ্যম বা যে কোনো কাইন্ড অফ মাধ্যমের দ্বারা এটা মানে মার্কেটের ভিতরে সার্কুলার করা হয়, তখন ওদের যে রিপোর্ট থাকে ওই রিপোর্টের রেজাল্টের মাধ্যমে মার্কেটের ভিতরে হল্লা শুরু হয়ে যায়। লাইক বাংলাদেশেই আমি ধরি, আজকে আমি শুনলাম যে বাটা কোম্পানি ওর ব্র্যান্ড অ্যাম্বাসিডর নিল শাহরুখ খান রে। যারা শাহরুখ খানের ফ্যান আছে, তারা যারা অ্যাপেক্সের জুতা পরতো, এরা কিন্তু বাটার জুতা পরা স্টার্ট করে দিবে। কেন? বিকজ এইটা এক ধরনের মার্কেটিং স্ট্যান্ড, যেটার মাধ্যমে বাটা প্রুফ করলো যে সে শাহরুখ খানরে পর্যন্ত নিয়ে আসতে পারে। তার মানে কি? শাহরুখ খানরে তো যে কেউ আনতে পারবে না। যেহেতু ও শাহরুখ খানরে নিয়ে আসছে, তার মানে ওর কোম্পানির বেসমেন্ট অনেক স্ট্রং। বিকজ যারা সুপারস্টার, এরা চাইলেই যে কোনো কোম্পানির ডিল সাইন করে না, যে কোনো কোম্পানির মার্কেটিং করে না আর কি। সো এরা সবার আগে দেখে নেয় ওই কোম্পানির দম কতটুক, দেন এরা মার্কেটিং করে। সো একটা অ্যাক্টর যখন দেখাই নেয় যে এই কোম্পানির মার্কেটিং করলে আমার নিজের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু কমবে না, তার মানে শাহরুখ খান যেই কোম্পানিটার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হবে বা যেই কোম্পানির ভিতরে ও মার্কেটিং করবে, ওই কোম্পানিটা 100% ভিতর থেকে অনেক স্ট্রং। সো এটা তো এক ধরনের ইনসাইডার ডাটা। সো আমি যদি জানি যে বাটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হবে শাহরুখ খান, আমি ইনস্ট্যান্ট বাটা কোম্পানিতে ইনভেস্ট করার ট্রাই করব। কেন? বিকজ দিস ইজ আ ডাটা, যেটা আমার সামনে আসছে, আমি এটা বুঝছি যে স্ট্রংনেস বাড়বে। সো ইনভেস্টিংটা একটু লেন্দি প্রসেস হয়ে যায়, বাট আমি কিন্তু বাটায় ইনভেস্ট করব। কেন? বিকজ এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। বাটার ভিতরে এমন কিছু আছে, হয়তো ওর আগামী 10 বছরের প্ল্যান, ওর মার্কেটিং স্ট্যান্ড, অথবা ওর ভিশন, সব কিছু মিলায়া জিলায়া আগামী 10 বছর পর ওর কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে যদি 500 কোটি টাকা হয়, তাহলে আগামীতে হয়তো ওর 10 বছরের নিয়ত হইলো ও 5,000 কোটি টাকা করবে। সো ওর কোম্পানির ভ্যালুয়েশন যদি $500, মানে 500 কোটি থেকে 5,000 কোটি টাকায় যায়, তাহলে আমার ক্যাপিটালও তো এখন 5 লাখ করলে একসময় 50 লাখ টাকা পাবো। এই টাইপেরই জিনিসগুলো সব কিছু। যখন আমরা মার্কেটের কোনো কিছুর ফান্ডামেন্টাল বুঝি, এগুলো আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলি। বিকজ মার্কেটের দুই ধরনের অ্যানালাইসিস হয়। একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো এই চার্টের মাধ্যমে হয়। যখন আমরা মার্কেটের চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমে যে কোনো জিনিস দেখছি, লাস্ট অতগুলো ক্লাস, এগুলো সব ছিল আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। যখন আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, তখন আমি মার্কেটের ক্যান্ডেলের পাশাপাশি ইন্টারনাল অনেক কিছু দেখব। এই জিনিসগুলোই হলো নিউজ। সো নিউজ ইজ আ রিপোর্ট, যেটা আমার হাতে আসার পরে আমি ডিসাইড করতে পারি যে এই কোম্পানির 10 বছর পরের ভবিষ্যৎ কী। সো ট্রেডিং যেহেতু আমি খুবই শর্টার টাইম ফ্রেমে করি, সো ট্রেডিংয়ের ভিতরে অনেকগুলো ইম্প্যাক্টফুল নিউজ থাকে, কিছু রিপোর্ট থাকে, অনেক মানুষের স্পেস থাকে, যেগুলা জানলে আমি এতটুকু বুঝি যে বর্তমানে মার্কেটের ইম্প্যাক্ট শুরু হবে। বিকজ ট্রেডিং যখন আমরা করি খুব শর্টার টাইম ফ্রেমের জন্য করি, এই সেমভাবে ওরাও জানে যে মার্কেটের ভিতরে এই নিউজগুলো ক্রিয়েট হলে মার্কেটে বুম আসবে। বাট নিউজ ট্রেড করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, নিউজ ট্রেডের সময় মার্কেটে হাই ভলাটিলিটি থাকে। যখন মার্কেটে অনেক বেশি ভলাটিলিটি থাকে, তখন মার্কেট দোনো দিকে বাড়াবাড়ি করে, বাইরাবাড়ি করে দোনো দিকে।
ধরেন এইটা আপনার কি লেভেল, এই জায়গা থেকে মার্কেট স্টার্ট হইছে। সো ও উপরে যাবে সবার আগে, দেন উপরে যায় আবার নিচে থেকেও যাবে, দোনো দিকে যাবে। এই জন্য নিউজের ক্যান্ডেল যখন হবে মার্কেটে, দেখবেন অনেক বড় বড় উইক ক্রিয়েট হয়। তার মানে মার্কেটের সিচুয়েশন যদি এইটা থাকে, অ্যান্ড আপনি যদি চিন্তা করেন এখান থেকে আমি বাই করব, আপনার ডিসিশন যদি থাকে বাই, লাইক এখান থেকে আপনি বাই করতেছেন, এতটুকু আপনার স্টপ লস, অ্যান্ড দিস ইজ ইয়োর টার্গেট। সো আইডিয়ালি এইটা হওয়া খুবই স্বাভাবিক যে মার্কেট হালকা একটু বাই দিয়ে সেল দিয়ে আপনার স্টপ লস হিট করে পরবর্তীতে আবার উপরের দিকে চলে যাবে। এই জন্য এক্সনেস থেকে আমার এই অল দ্য টাইম বইলাই দেয় যারা প্রফেশনাল ট্রেডার আছে যে আপনারা নিউজের সময় ট্রেড করবেন না, বিকজ নিউজের সময় মার্কেট অনেক বাইরাবাইরি করার কারণে আমাদের স্টপ লস কাজ করে না। আর যেহেতু অল্প সময় বেশি ইনকাম করা যায়, সো নিউজের সময় মানুষ এগ্রেসিভ লট ইউজ করে। যখন মার্কেটে এগ্রেসিভ লট ইউজ করে, বিকজ খুবই শর্ট আর টাইম ফ্রেমে অনেক প্রফিট করতে চায়, তখন হয় কি মার্কেট লস করে দিয়ে চলে যায়। বিকজ ছোট ক্যাপিটালের যে মানুষগুলো আছে, এদের ক্যাপিটাল ইনস্ট্যান্টলি ব্লো আপ হয়ে যায়। সো যখন এদের ক্যাপিটাল ইনস্ট্যান্টলি ব্লো আপ হয়ে যায়, তখন এদের কাছে আর কিছু করার থাকে না, তখন এরা শুধু শুধু গালাগালি করে, বুঝছেন? এই জন্য নিউজ ট্রেডিং বেটার যদি আপনার ব্যাটে বলে মিলা যায়। যদি নিউজ ট্রেডিংয়ে ব্যাটে বলে না মিলে, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। বিকজ নিউজ ট্রেডিং যখন হয়, দোনো দিকে মার্কেটের ভলাটিলিটি ক্রিয়েট হয়, মার্কেটে হিউজ অ্যামাউন্ট এগ্রেসিভ বাই সেল স্টার্ট হয়ে যায়, খুব এগ্রেসিভ বাই সেল স্টার্ট হয়ে যায়, অ্যান্ড ওই লেভেলে দেখা গেছে যে মার্কেটের প্রচুর পরিমাণে ভলাটিলিটি থাকে। যদি ডিরেকশন সেট করতে পারেন বেটার, খুব এগ্রেসিভলি মার্কেট মুভ করবে। যদি ডিরেকশন সেট না করতে পারেন, তাহলে মার্কেট কিন্তু উইক জেনারেট করে ফেলবে। আমরা দেখবো একটু পরে নিউজ কিভাবে আমরা অ্যানালাইসিস করবো, অ্যান্ড কোন সময় আমি বুঝবো যে মার্কেটের কী টাইপের বিহেভিয়ার হইতে পারে। সো চলেন আমরা দেখি। এই নিউজের জন্য অনেকগুলো মূলত আছে ওয়েবসাইট, বাট আমি একটা দেখাই। এই একটা হইলে আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না। লাইক ফরেক্স ফ্যাক্টরি আছে, অ্যান্ড ফরেক্স সেন্টিমেন্ট আছে, দেন আপনি যদি চান ইনভেস্টোপিডিয়া আছে। ওগুলার ভিতরে যেই নিউজ থাকে অ্যান্ড এইখানে যেই নিউজ থাকে, সবগুলো নিউজ ইজ সেম, প্রত্যেকটা নিউজ ইজ সেম। সো ভয় পাওয়ার কোনো রিজন নাই যে আমি তো ৫টা ৬টা অ্যানালাইসিস করলাম না। হ্যাঁ, এক একটার ডাটা এক এক ধরনের হইতে পারে। লাইক এই যে এখানে যে প্রত্যেকটা নিউজের, এই নিউজটা কি, এই নিউজটার যে এখানে পুরা মানে রচনা টাইপের দিয়ে দিছে যে এই নিউজের কাজ কি, কেমনে কি হইলো না হইলো, এটার ভিতরে ডিরেকশন ডিফারেন্ট হইতে পারে। বাট আইডিয়ালি নিউজের টাইম ফ্রেম, নিউজের ধরন, নিউজের ইম্প্যাক্ট, এই জিনিসগুলো কাইন্ড অফ সবগুলো ওয়েবসাইটে সেমই হয়। সো আপনার কষ্ট করে investing.com বা ইনভেস্টোপিডিয়ায় যাইতে হবে না, আপনি জাস্ট ফরেক্স ফ্যাক্টরিটা মনে রাখলেই হবে। ফার্স্টেই বলি, নিউজ ট্রেডিং ইজ টু মাচ হার্ড, এটা সবাই করে না। বাট যদি আপনি করতে চান, তাইলে আপনি করতে পারেন। আমার কাজ দেখানো, আমি দেখায় রাখতেছি, বিকজ দুনিয়ায় প্রত্যেকটা জিনিসের ভিতরেই ভালো খারাপনেস আছে। এটা ডিফাইন করবেন আপনি নিজে, আপনার জন্য এটা কিভাবে কাজ করতেছে। অনেকের জন্য ট্রেডিং জুয়া, অনেকের জন্য ট্রেডিং ওর ক্যারিয়ার, ও সব ছেড়ে দিবে, ট্রেডিং ছাড়তে পারবে না। সো ইট ডিপেন্ড আপনি কোন নজরে দেখতেছেন। ওকে, সো এই ফরেক্স ফ্যাক্টরিতে আসলেই সবার আগে এই টাইম ফ্রেম কিছু থাকবে না আপনার কাছে, বিকজ আমার এইখানে দেখেন ৯টা অ্যাকর্ডিং টু মাই কান্ট্রি ৬টা ৩৩ বাজে, বাট এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশি টাইম ফ্রেমের নিউজ হয়ে আছে। বিকজ এই যে পিসিটা আমি ইউজ করি, এই পিসিটা শুধু ইউজ করি কোর্স করানোর জন্য। যাদের আমি কোর্স করাই, এই পিসিতে অন্য কিছু করা হয় না। এই পিসিতে ৩টা মনিটর, আর এই পিসি একটা সাইডে পড়ে থাকে, শুধু এটাতে আমি আপনাদের যখন ক্লাস করাই তখন এটা ইউজ হয়। সো এটা বাংলাদেশি টাইম ফ্রেম করা, অ্যান্ড এখানে যে মার্কেট অ্যানালাইসিস, এইখানেও বাংলাদেশের টাইম ফ্রেম করা, এখানে সব কিছু বাংলাদেশের টাইম ফ্রেম করা, বিকজ আমার বেশিরভাগ মানুষ বাংলাদেশি হয়। বাট নো প্রবলেম, আপনি চাইলেই এখান থেকে টাইম চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি যেই কান্ট্রিতে আছেন, আপনি ওই কান্ট্রির টাইম ফ্রেম এখানে দিয়ে রাখতে পারেন, নো প্রবলেম। আপনি কাতারে আছেন, কাতারের টাইম ফ্রেম দিয়ে রাখেন। সো অ্যাকর্ডিং টু কাতার ৬টা ৩৩ বাজে এখন, বুঝে গেছে? সো এই সেম জিনিসটা আপনি এক্সনেসেও করতে পারবেন, এই সেম জিনিস আপনি ট্রেডিং ভিউতেও করতে পারবেন, এই সেম জিনিস আপনি ফরেক্স ফ্যাক্টরিতেও করতে পারবেন। লাইক এইখানে দেখেন, টাইমে যখন সিলেক্ট করবেন, আপনি যখন এইখানে দেখেন আমার ঢাকা দেয়া আছে, আপনি ঢাকা দিতে চান না, নো প্রবলেম। আপনি এখানে কি দিতে চান? অবশ্যই এটা মনে রাখবেন, আপনি যেইটাই দিতে চান না কেন, সেটা যাতে উইদাউট ডাউট আপনার ট্রেডিং ভিউয়ের সাথে এটার সাথে কানেক্ট থাকে। ট্রেডিং ভিউতে যা দেবেন, এইখানেও আপনি তাই দিবেন না, নাইলে কিন্তু আপনার টাইম ফ্রেম মিলবে না। লাইক বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী এইখানে নিউজগুলো সব দেওয়া আছে, দেখছেন? বাংলাদেশের টাইম ফ্রেম এই যে ৯টা ৩৩। কিন্তু আমি যদি এই জায়গা থেকে টাইম ফ্রেমটা চেঞ্জ করে দেই, এখানে ফার্স্টের নিউজ কয়টায়? ১টা AM, হ্যাঁ?
সো আমি এখান থেকে টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করে সিঙ্গাপুর দিয়ে দিই। ওকে, সেভ সেটিংস। এই দেখেন টাইম চেঞ্জ হয়ে গেছে। এখন বাজে কয়টা? ফার্স্টের নিউজটা 3 তারিখেই 1টা বাজে হয়েছে। সো অ্যাকর্ডিং টু সিঙ্গাপুর টাইম ফ্রেম এই নিউজটা ওই সময় ভ্যালিড। সো আপনি যেই কান্ট্রিতেই থাকেন না কেন, ওই কান্ট্রির টাইম ফ্রেম অনুযায়ী আপনি এই ওয়েবসাইটটার টাইম ফ্রেম মিল রাখবেন। এবার দেখেন, এখান থেকে আমার টাইম ফ্রেম দেওয়া সিঙ্গাপুর, এখান থেকে আমার টাইম ফ্রেম দেওয়া কাতার, তাহলে তো আমি গুলায় ফেলবো না। দুইটা টাইম ফ্রেম 100% সেম রাখতে হবে, আর না হলে প্যারা হয়ে যাবে। ওকে, সো আপনি যখন এই ফরেক্স ফ্যাক্টরিতে আসবেন আপনার এমন থাকবে না, টাইম ফ্রেম চেঞ্জ থাকবে, অবভিয়াসলি টাইমে যাবেন। অ্যান্ড এখান থেকে আপনি যেই কান্ট্রিতে আছেন, যেমন আপনি যদি বাংলাদেশে থাকেন +6 ঢাকা, ওকে, এটা দিবেন। লাইক আপনি যদি তুর্কিতে থাকেন তাহলে +4 এই টাইপের কিছু। আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন, আবুধাবিতে যদি থাকেন তাইলেও +4। ইট ডিপেন্ড আপনি কোন কান্ট্রিতে আছেন। আপনি যদি কুয়েতে থাকেন, আপনি যদি রিয়াদে থাকেন, আপনার কান্ট্রি, আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি লিখবেন। এখন যদি আপনার মনে হয় যে ভাই আপনি আপনার কান্ট্রি কোড জানেন না, অনেকে নাই জানতে পারেন, আপনি মালয়েশিয়াতে থাকেন, জাস্ট যে সার্চ করেন মালয়েশিয়া কান্ট্রি কোড, এই যে চলে আসছে +60। ওকে, তো চলেন আমরা এখানে খুঁজি, দেখি মালয়েশিয়া পাই কিনা। ও এখানে একটু লিখতে হবে জিএমটি, মালয়েশিয়া কান্ট্রি কোড জিএমটি। এই যে জিএমটি +8। ওকে, জিএমটি +8, এই যে কুয়ালালামপুর জিএমটি +8। ওকে, সো বর্তমান এইখানে ফরেক্স ফ্যাক্টরির যে টাইম ফ্রেমটা আছে এটা অ্যাকর্ডিং টু মালয়েশিয়ান টাইম ফ্রেমে আছে। আপনি সৌদি থাকেন, আপনি এখান থেকে রিয়াদ সেট করে দেন, নো প্রবলেম। এবার আপনি যদি রিয়াদের টাইম ফ্রেমটা না জানেন যে এইখান থেকে আমার রিয়াদের টাইম ফ্রেম কোনটা হবে, সো আপনি এখান থেকে জাস্ট লেখেন সৌদি। সৌদি আরব কেমনে লেখে, আমি এত মূর্খ কে? সৌদি, ওকে, এই যে সৌদি কান্ট্রি কোড জিএমটি, কান্ট্রি কোড সিওডি জিএমটি। এটা বলতেছি কেন, বিকজ আমার অনেক মানুষ আছে যারা মূলত বাইরের কান্ট্রিতে বসবাস করে, তাদের জন্য অনেক বেশি প্যারা হয়ে যায়। সো এই যে সৌদির জিএমটি কত, +3। ওকে, +8। বাট যারা দাহারাইনে থাকে তাদের জন্য +4। ওকে, আপনি যে সৌদি যেখানে থাকেন ওইখানে নামটা ওইখানে দিয়ে দিতে পারবেন। +3 হইলে রিয়াদের থাকবে আই থিঙ্ক। ওকে, আমরা 3 খুঁজি, এখানে +7 +3, এই যে রিয়াদ। ওকে, তো বর্তমানে আপনি সৌদি টাইম ফ্রেমে আছেন একটা। ওকে, সো আপনি যেই টাইম ফ্রেমে আছেন ওই টাইম ফ্রেম মিলায় জিলায় করবেন। সো আমি ঢাকায় দিয়ে দিই, বিকজ বেশিরভাগ মানুষ ঢাকাটা হলো +6। ওকে, ঢাকা, সেভ সেটিংস। এবার এখানে যা কিছু হবে এই যে সব কিছু অ্যাকর্ডিং টু ঢাকা হবে, ঢাকা টাইম ফ্রেম অনুযায়ী হবে। এখানেই আপনার নিউজগুলো দেখবেন, অ্যান্ড এই নিউজগুলো কই ভ্যালিড আমি আপনারা দেখাবো, সমস্যা নেই। সো এই ফরেক্স ফ্যাক্টরি ইন্টারফেসে আসলে সবার আগে যে কাজ করবেন সেটা হলো টাইম ফ্রেম চেঞ্জ করবেন। এখানে এই সেম টাইম ফ্রেম আপনি এইখানেও রাখবেন। এখানে টাইম ফ্রেম দেওয়া কাতারের, আমি এখান থেকে টাইম ফ্রেম দিব হইল +6 বাংলাদেশের, এই যে ঢাকা। ওকে, এবার এই টাইম ফ্রেম আর এই নিউজ সেম টাইমে থাকবে, বুঝা গেছে? এই এতটুকুই, আর কোনো কাজ নাই। দেন এই ফিল্টারে আসবেন। এবার নিউজের অনেকগুলো ইম্প্যাক্ট থাকে, নিউজের অনেক ইম্প্যাক্ট থাকে। লাইক এইখানে দেখেন একটা লাল আছে, এটারে মূলত হাই ইম্প্যাক্টের নিউজ বলে। নিচে হোভার করলে দেখেন আসতেছে হাই ইম্প্যাক্ট নিউজ। এটা কি মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ, এটা হলো লো ইম্প্যাক্ট নিউজ। সো আমার মোস্ট অফ দ্য টাইম এই দুইটা নিউজ বন্ধ থাকে। কখন? যখন নন ইকোনমিক অনেক ভালো ইম্প্যাক্টের নিউজ না। ২ নম্বর হইলো যখন অনেক লো ইম্প্যাক্ট থাকে, ওইটা দেখি না। হ্যাঁ, মাঝে মধ্যে লো ইম্প্যাক্টও কাজ করে ফেলে। আমি বলি নিউজ ইম্প্যাক্টের মাধ্যমে আপনি মার্কেটের ভলাটিলিটি আইডেন্টিফাই করবেন। আপনি নরমালি মার্কেটের যে ডিরেকশনটা দেখতেছেন ওই সেম ডিরেকশনেই ট্রেড করবেন। শুধু এই নিউজের সময় এতটুকু মাথায় রাখবেন যে এই সময় মার্কেটের ভলাটিলিটি আসবে। ইউ নিড ভলাটিলিটি। এবার সবগুলা কারেন্সিতে তো আপনি ট্রেড করেন না। আপনি সিএইচএফ এ ট্রেড করবেন না। আপনি সিএনওয়াই তে ট্রেড করবেন না। কাইটা দেন। এবার এপ্লাই ডিফল্ট দেন। এখান থেকে যদি সিএইচএফ থাকে চলে যাবে। সিএনওয়াই থাকে তাহলে চলে যাবে। দেখেন এখানে শুধু
মিডিয়াম ইমপ্যাক্ট অ্যান্ড হাই ইমপ্যাক্টের নিউজই আছে। এবার আপনি চাচ্ছেন সকল ধরনের ইমপ্যাক্টের নিউজ দেখতে, ওকে ফিল্টারে যান, দেন এখান থেকে দুইটাই অন করে দেন, অ্যান্ড সিএইচওয়াই সিএনওয়াই দুইটাই থাকুক, অ্যাপ্লাই ফিল্টার। এই দেখেন আপনার নিউজের সংখ্যা বাইরে গেছে আজকে 3 ডিসেম্বর, এতগুলা নিউজ দেখছেন। বাট আমার কি লাগবে? শুধু হাই ইম্প্যাক্টের অ্যান্ড মিডিয়াম ইম্প্যাক্টের নিউজ। দ্যাটস আমি থেকে ফিল্টার যদি যাই, মিডিয়াম, লো ইম্প্যাক্ট বন্ধ করে রাখলাম, অ্যান্ড নন ইকোনমিক এই দুইটা বন্ধ করে রাখলাম। ওকে, দেখেন আমার নিউজের সংখ্যা কমে গেল। এবার আপনি ওই সারাদিন যা নিউজ খুঁজবেন না, ভ্যালিড যে টাইম থাকবে ওই টাইমেই আপনি নিউজ খুঁজবেন, এর বাইরে আর নিউজ খুঁজবেন না। ওকে, নিউজে কি হবে? নিউজে হবে জাস্ট মার্কেটের ভলিটিলিটি বাড়বে। ওকে, সো এইখানে যদি খেয়াল করেন আজকে 3 ডিসেম্বর সবার আগে নিউজ ছিল 1টা AM, 1টা AM এ নিউজ ছিল ইউএসডি কারেন্সিতে। এই যে ইউএসডি কারেন্সিতে নিউজ ছিল। ইম্প্যাক্ট কি? মিডিয়াম ইম্প্যাক্ট। প্রেসিডেন্ট ট্রাম্প স্পিক, ডোনাল্ড ট্রাম্প কথা বলছে, ওর কথায় অনেক কিছু কিন্তু মার্কেটের যায় আসে। ওকে, বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে 3টা জিনিস আমরা দেখতেছি। একটা নিউজ কতটুকু ভ্যালিড হবে না হবে সেটা এই 3টা জিনিসের উপরে ডিপেন্ডেবল। প্রিভিয়াস এই নিউজটায়, এই প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকের প্রিভিয়াস যে নিউজটা ছিল ওই নিউজটা এখানে থাকবে। ফরকাস্ট, যেটা এই ওয়েবসাইটের অ্যানালাইসিস যারা করে বা অ্যানালাইসিস্ট যারা আছে, এরা মূলত বুঝে যে এর কথায় আগামী বা গত কয়টা নিউজের ইম্প্যাক্ট নেগেটিভ হয়েছে, পজিটিভ হয়েছে, ওইটার এগেনস্টে ও একটা ডাটা প্রোভাইড করবে আপনার ওয়েবসাইট, একটা ডাটা প্রোভাইড করবে। ইটস কল ফরকাস্ট। প্রবাবিলিটি হইতেও পারে, নাও হইতে পারে। অ্যাকচুয়ালটা আপনার ডিসাইড করতে হবে। আবার বলি, প্রিভিয়াস জিনিসটা যেটা আগে ছিল, ফরকাস্ট যেটা ওয়েবসাইট আপনারে দিছে, অ্যাকচুয়াল যেটা হবে এটা কিন্তু এখানে খালি থাকে। আপনি যদি দেখেন 3 ডিসেম্বর এখানে প্রত্যেকটা অ্যাকচুয়াল ভরা, যেই জিনিসগুলোর নিউজের ইম্প্যাক্ট হয়েছে। বাট 4 ডিসেম্বর যদি খেয়াল করেন, দেয়ার ইজ নো অ্যাকচুয়াল, এখানে কোনো অ্যাকচুয়াল নাই। প্রিভিয়াস দেওয়া আছে, যেটা প্রিভিয়াসলি হইছে ওইটার নিউজ, এটা ফরকাস্ট দেওয়া আছে, যেটা এই যে নিউজ যারা বানায় বা এই ফরেক্স ফ্যাক্টরের ওয়েবসাইট যারা অ্যানালাইসিস্ট, তারা মূলত বলছে যে আগামীতে 216 কের মতন ছিল প্রিভিয়াস, অ্যান্ড এবার 219 কের মতন হবে। যদি মার্কেট পজিটিভ হয়, আনএমপ্লয়মেন্ট যে ক্লাইমেটস এটা যদি পজিটিভ হয় নিউজটা, তাইলে এখানে গ্রিন থাকবে, আর গ্রিন হলে মার্কেট উপরে যাবে। আর যদি এইখানে 219-এর থেকে কম হয়, মাইনাস হয়, রেড হবে, রেড হলে মার্কেট নিচে যাবে। এটা আইডিয়াল ধরন আর কি প্রবাবিলিটির। বাট শুধু এই উপরে যাবে নিচে যাবে এটা ডিসাইড করে আপনি মার্কেটের মুভমেন্ট করতে পারবেন না। এটা ডিপেন্ড করবে মার্কেটের ডিরেকশন। একটা মার্কেট টোটালি আপ ডিরেকশনে, নেগেটিভ এখান থেকে নিউজ নেগেটিভ মানে পজিটিভ, তার মানে এই উপরে থেকেও আমি আপের ট্রেড নিব না। সো নিউজ হইলে আমি শুধু ট্রেড নিব না। অনেকে চিন্তা করে যে এখানে এর আগের বার যদি রেড হয়, প্রবাবিলিটি কি 219-এর যদি উপরে হয় তাহলে আমি বাই করব। এটা বুঝে না মার্কেট স্ট্রাকচার কই। অল দ্য টাইম ফলো দ্য মার্কেট স্ট্রাকচার, মার্কেট আইডেন্টিফিকেশন, মার্কেট ট্রেন্ড, ওইটা দেখেন। ওইটার এগেনস্টে আপনি কখনোই ট্রেড নিয়েন না, ওইটার বেসিসেই ট্রেড নেন। মার্কেট ডিরেকশন যেদিকে যায় ওই দিকেই ট্রেড নেওয়ার ট্রাই করবেন। ইটস বেটার। শুক্রবার দেখেন কি পরিমাণে ইম্প্যাক্টফুল নিউজ দেখছেন। রিজন আছে, সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে, নিউজ তো থাকবেই। 5টা হাই ইম্প্যাক্টের নিউজ, এই জন্য শুক্রবার ট্রেড করতে অনেক প্যারা লাগে মাঝে মধ্যে। আচ্ছা যাই হোক, সো এখানে দেখেন কোথাও অ্যাকচুয়াল দেওয়া নাই, 5 তারিখ দেওয়া নাই, দেন আপনার 9 তারিখ দেওয়া নাই, 10 তারিখ অ্যাকচুয়াল দেওয়া নাই। মানে অ্যাকচুয়াল আমরা প্রেডিক্ট করব, আর এটা অনেক দিন পরের ডাটা দেখা এখানে ফরকাস্টও দেওয়া নাই দেখছেন। বাট ওয়েবসাইট শুধু এই সপ্তাহের ফরকাস্টগুলো দিছে, এগুলো হলো এই সপ্তাহের ফরকাস্ট। এবার আপনি কেমনে ডিসাইড করবেন যে আপনার ফরকাস্ট গ্রিন হবে না রেড হবে? আপনি ডিসাইডটা কেমনে করবেন? আপনি ডিসাইড করবেন হলো এই নিউজটার ভিতরে আপনি ঢুকবেন। এই যে আনএমপ্লয়মেন্ট ক্লাইমেট, এই নিউজের ভিতরে যদি আপনি ঢুকেন, তাহলে প্রিভিয়াস ডাটাগুলো আপনি এখানে পাবেন। যে নভেম্বর মাসে, সেপ্টেম্বর, আগস্ট যতগুলা নিউজ ছিল, কয়টা নিউজ নেগেটিভ ছিল এন্ড কয়টা নিউজ পজিটিভ ছিল। সো আপনি যদি দেখেন এখানে গ্রে এরিয়ার বেশি, যেটা ফরকাস্ট ছিল ওইটাই অ্যাকচুয়াল ছিল। কিন্তু ওই নেগেটিভ নিউজ খুব কম, অনেক বেশি নেগেটিভ নিউজ না। তার মানে আইডিয়ালি এই নিউজটা পজিটিভ হওয়ার চান্স খুব বেশি। এটা পুরাপুরি প্রেডিক্টের গেম। আমি আবারও বলি, ইটস কাইন্ড অফ জুয়া। শুধু নিউজের মাধ্যমে আপনি এই ইম্প্যাক্টটা দেখতে পারেন যে আস্তে হতে মার্কেটে এই সময় ভলিটিলিটি থাকবে। নিউজ নেগেটিভ হবে না পজিটিভ হবে এটা জানার খুব কম মানুষ আছে।
এটা বুঝবেন না আপনি নিউজ হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে। আমরা শুধু প্রবাবিলিটিরই গেম দেখি এখানে। দ্যাটস ইট। সো আপনি এখানে ঢুকলে প্রিভিয়াস ডাটাগুলো দেখতে পারবেন যে এখানে নেগেটিভের থেকে পজিটিভের সংখ্যাটা বেশি। তার মানে এই জায়গায় আনএমপ্লয়মেন্ট যে ক্লাইমস আছে এই জায়গায় যদি আমি ট্রেড করি তাহলে অবভিয়াসলি আমি নেগেটিভ মাইনাস যে কোনো জিনিস হইতে পারে, তাহলে আমি ট্রেড কেমনে নিব সেইটা আমি আমার মতন করে দেখাই। অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মি কোনো মার্কেটের স্ট্রাকচার যদি আপের দিকে থাকে, লাইক এই স্ট্রাকচার একটা মার্কেটের আপে আছে, এবার আমি এইখানে আসার পরে যদি কালকে দেখি যে আনএমপ্লয়মেন্ট ক্লেমস যেটা করতেছে মার্কেটের ডিরেকশন আপে, আপ ডিরেকশনের পরে আমি কি খুঁজি? অবভিয়াসলি সেল খুঁজি। সো আমি আমার সেলের ভিতরেই কিন্তু আসি, আমি এখানে সেল খুঁজি। ওকে, আমার সেল ডান। এইবার এই জায়গায় মার্কেটের ডিরেকশন যদি উপরে থাকে, এত উপর থেকে আমি বাই করি না, তখন আমি অল দ্য টাইম চিন্তা করব যে মার্কেটের নিউজ এই জায়গা থেকে পজিটিভ নেগেটিভ যা কিছুই হোক আমি ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার ট্রাই করব। কেন? বিকজ অফ দিস মোমেন্টাম। এত বড় বাইং এর পরে মার্কেটে আরও বাই হওয়ার চান্স কম আছে, বিকজ নিউজ ইম্প্যাক্টফুল। এইটা যেমন কারেক্ট, এটার থেকেও বেশি কারেক্ট হলো মার্কেটের লিকুইডিটি, এটার থেকেও বেশি কারেক্ট হলো স্মার্ট মানি ট্রেডার যারা মার্কেটের বিগ অর্ডার রান করতেছে। সো নিউজের তো ইম্প্যাক্ট আছেই, ওটার থেকে বেশি ইম্প্যাক্ট হলো মার্কেট স্ট্রাকচারের। মার্কেট স্ট্রাকচার বেদ করে আপনি কখনো ট্রেড করতে পারবেন না, কখনোই না। নিবেন না, আপনার ইচ্ছা, বাট আমি আমারটা বলতেছি। আমি কখনোই মার্কেট স্ট্রাকচারের বাইরে ট্রেড নেওয়ার ট্রাই করি না। এত বড় উপর থেকে আমি বাই করি না, অ্যান্ড দেন আমি মার্কেটের মোস্ট অফ দ্য টাইম ফ্রেম দেখতেছি এইখানে পজিটিভ নিউজ আসতেছে। বেশিরভাগ টাইম ফ্রেম এখানে পজিটিভ নিউজ আসতেছে, নেগেটিভ একটু কম, পজিটিভের তুলনায় নেগেটিভটা একটু কম। সো একটা মার্কেট পজিটিভ হইলে কি হয়? বাই হয়। কারেন্সি কি এটা? ইউরো ইউএসডি। আমি এই জায়গা থেকে, সরি, ইয়েস, আমি এই জায়গা থেকে নিউজ দেখতেছি কোনটা? ইউএসের। ইউএসের নিউজ দেখতেছি না। কারেন্সি কি এইখানে? ইউএসএ। ইউএসের আনএমপ্লয়মেন্ট ক্লাইমস দেখতেছি। কোন কারেন্সি পেয়ারে আছি আমি? ইউরো ইউএসডি। ইউএসডি কি? কোয়াড কারেন্সি। তার মানে কি? ইউএসডির নিউজ এইখানে যদি পজিটিভ আসে, আমি জানি এই জায়গাটা অনেকে একটু গোলাবেন, বাট যাই হোক, আমি পরে অন্য কারেন্সিতে নিয়ে দেখাই দিব না। এখানে আমার মেইন কারেন্সি ইউরো, ইউএসডি আমার কোয়াড কারেন্সি। ইউরো অ্যান্ড ইউএসডির ভিতরের মার্কেট স্ট্রাকচার কই? আপের দিকে অবভিয়াসলি। সো আপ মার্কেটের পরে আমি কি করি? ডাউনের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করি। মার্কেটের ভিতরে নিউজ কার? ইউএসডির। নিউজ কি? পজিটিভ। তো পজিটিভ নিউজ হইলে ইউএসডির জন্য কি হবে? বাইং হবে না? এখন বেস কারেন্সিজ যদি ইউএসডি বাই হয়, কোয়াড কারেন্সিতে ইউএসডি সেল হবে না? দ্যাটস ওয়াই ইউরো ইউএসডির মার্কেটের এই টাইপের সিচুয়েশনে আমি ইউএসডির সেল করার ট্রাই করব। বিকজ এই জায়গাতে ইউএসডি যদি সেল হয় তাহলে ইউরোর লস। হ্যাঁ, এই মার্কেট না হয়ে যদি এখানে মার্কেট হয় এইটা ইউএসডি জেপিওয়াই, এবার ইউএসডি তো আমার বেস কারেন্সি, মার্কেটের ডিরেকশন তো ডাউনে, নেগেটিভ নিউজ আমার নাই। আমি এখানে প্রেডিক্ট করতেছি মোস্ট অফ দ্য টাইম ফ্রেম বেশিরভাগ সময় এখানে পজিটিভ আসছে নিউজ। সো এই নিউজটা পজিটিভ আসার চান্স আছে। আনএমপ্লয়মেন্ট ক্লেমস যে করতেছে এই নিউজটা অ্যাকচুয়ালি পজিটিভ হইতে পারে, বিকজ এর আগের বার নেগেটিভটা নিউজ ছিল নেগেটিভ, বিকজ 216 ছিল প্রিভিয়াস। এবার এইবার অ্যাটলিস্ট ওরা নিজেরা আশা করতেছে যে প্রিভিয়াসের থেকে হালকা একটু বাড়ুক প্রাইসটা, এই জন্য ফরকাস্টের ভিতরে ও নিজে একটু বাড়ায় দিছে। মার্কেটের ওভারঅল সিচুয়েশনও ডাউনে, ডাউন থেকে তো মার্কেট আরও ডাউনে যাবে না। সো এখান থেকে আই এম লুকিং ফর বাই। কিন্তু ইউরো যদি আপনারা প্যাচে পড়ে যাবেন অনেকে যারা বিগিনার লেভেলের ভালো মতন মাথা খাটায় না। সো যেই কারেন্সি পেয়ারের ভিতরে বা যেই কারেন্সির ভিতরে নিউজ থাকে, নিউজ যদি পজিটিভ থাকে তাহলে আই এম লুকিং ফর বাই। বাট ঠিক আছে, সেটা মার্কেটের কন্ডিশন যদি এমন থাকে, এই ইউএসডি জেপিওয়াইয়ের মার্কেট যদি এই সিচুয়েশনে থাকতো, এমন যদি অবস্থা থাকতো, তাহলে আপনি কি এখান থেকে আরও বাই করতেন? যদিও আপনার এইখানে নিউজের ইম্প্যাক্ট আপনি পজিটিভই চান, বাট আপনি এখান থেকে করবেন বাই? করবেন না। কেন করবেন না? বিকজ অফ ইয়োর মার্কেট টু মাচ আপ। এত আপ মার্কেট থেকে আমরা বাই করি না, সেল করি।
তাই না? এইবার হয়তো এই মার্কেটে আমি ট্রেড করব না। না হইলে আমি এই মার্কেট থেকে বের হয়ে ইউরো USD তে ট্রেড করার ট্রাই করব। এইখানে না। বাট USD যেইখানে থাকবে ওইখানে মার্কেটের ইমপ্যাক্ট আসবে। বাট ডিসাইড করতে হবে আপনার। আপনি কি ওরে বাই করাবেন না সেল করাবেন? নিউজ ট্রেডিং ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটির গেম। আপনি ওই যে মাঝে মধ্যে ইউটিউবে দেখেন নিউজে এতটুকু স্টপ লস দিয়ে বড় বড় টার্গেট হিট করে ফেলে। 1000টা নিউজ দেওয়ার পরে একটা ওই টাইপের ইমপ্যাক্ট ওর হয়, ওইটাই ও বারবার দেখায়। মার্কেটে প্রত্যেক দিন নিউজ থাকে, প্রত্যেক দিন নিউজ থাকে, প্রত্যেক দিন ছোট্ট একটু স্টপ লস দিয়ে অনেক বড় বড় টার্গেট অ্যাচিভ করে দেখা কেউ পারবে না। আপনি ওদের একটা দুইটা ভিডিওই সব জায়গাতে দেখবেন, বিকজ 10 বার ট্রাই করার পর একবার হয়, আর ওই একবারই ওরা দেখায়। সো ডোন্ট বি ইনফ্লুয়েন্স। আবার বলি, নিউজ পুরাটা প্রেডিক্টের গেম, পুরাটা ভাগ্যের গেম মতন, বিকজ আমি জানি না মার্কেট কই যাবে। বাট একটা জিনিস তো আপনার ফলো করতে হবে যাতে আপনি এটার ভাগ্য না মনে হয়, সেটা হলো মার্কেট ট্রেন্ড। অল দ্য টাইম মার্কেটের ভিতরে পজিটিভ নিউজ পাইছেন, আচ্ছা সব বাদ দিয়ে আমি আবার একটা কথা বলি, এটাই মনে রাখেন। মার্কেটের ভিতরে পজিটিভ নিউজ পাইছেন, আপনার মনে হয়েছে যে মার্কেটের ভিতরে নিউজ পজিটিভ, আপনি নিউজ যেহেতু পজিটিভ লেখা দিই নিউজ পজিটিভ, ওকে অপজিটিভ বলে, আচ্ছা নিউজ আপনার পজিটিভ, দেন একটা কনফার্মেশন পাইছেন মার্কেট আপনার ডাউন। কি করবেন? নিউজ পজিটিভ, মার্কেট ডাউন, অবভিয়াসলি উই আর লুকিং ফর বাই, বিকজ পজিটিভ মানে কি মার্কেটে বাই আসবে, অ্যান্ড মার্কেট যেহেতু ডাউন, মার্কেট ডাউনের পরেও বাই আসবে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি নিউজ ট্রেডিংয়ে। বাট আপনার নিউজ পজিটিভ কিন্তু মার্কেট আপ, কি করবেন? নিউজ পজিটিভ, মার্কেট আপ, আপনি বাই করবেন না সেল করবেন? সেল করবেন, বিকজ মার্কেটের মোস্ট অফ দ্য টাইম ফ্রেম ডিপেন্ড অন মার্কেট স্ট্রাকচার, নট নিউজ। বিকজ নিউজ একটা সার্টেন টাইম যেই সময় মার্কেটের মোমেন্টাম আসে, তার মানে এই না ওই মোমেন্টাম ডিরেকশন চেঞ্জ করে ফেলবে। আমি দেখাচ্ছি একটু পরে। এইটাই হলো মূলত মার্কেটের নিউজের ইম্প্যাক্ট। একটা হলো প্রিভিয়াস, যেই নিউজটা আগে ঘইটা যাবে ওই নিউজটার ডাটা প্রিভিয়াসে দিয়ে দিবে। সো অনেক দিনের প্রিভিয়াস দেখবেন এইখানে রয়ে গেছে, অনেক দিনের প্রিভিয়াস এইখানে রয়ে গেছে, নিচে নাই, এখানে অনেক দিনের প্রিভিয়াস দেওয়া আছে। ফরকাস্টও দেওয়া নাই, বিকজ এটা প্রত্যেক সপ্তাহে দেয় ফরকাস্ট। মানে অ্যাকচুয়াল আমাদের ডিসাইড করতে হয় থ্রু দ্য অ্যানালাইসিস। এবার আপনি এইটাও করতে পারেন, এই জায়গা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পিক্স এইটা কপি করবেন, চলে যাবেন চ্যাট জিপিটিতে, অ্যান্ড দাদারা জিজ্ঞেস করেন বর্তমান সিচুয়েশনে ট্রাম্পের স্পিক্স আজকে যে নিউজ হবে এই নিউজের ইম্প্যাক্টটা কেমন হবে। অনেকে কথা বলে না, ওর সাথে কথা বলা অনেক ইম্পর্ট্যান্ট। সাবস্ক্রিপশন নিয়ে নেবেন, আমি আর একদিন বলছিলাম এই জিনিসগুলো আপনার বিল্ড করবে। অনেক নিউজ আছে যে জিনিসগুলো সম্পর্কে আপনি খুব কম জানবেন। সো আপনি কি করবেন, এই জায়গা থেকে এটারে কপি করবেন, অ্যান্ড এটারে কপি করে ইউএসডি কারেন্সি ওরা জাস্ট জিজ্ঞেস করবেন যে হোয়াট ইজ দিস নিউজ, এই নিউজটা কি, ওকে গেল। অ্যান্ড এই নিউজটার পরে ইউএসডির জন্য এই নিউজটা কতটুকু ইম্প্যাক্টফুল, ওকে তারিখটা বলবেন ওরে যে আজকের তারিখে চ্যালেঞ্জের জব কাল্ট এই জিনিসটা ইউএসডির জন্য কতটুকু ইম্প্যাক্টফুল, অ্যান্ড এইটা আজকে মার্কেটে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে আমার চার্টের মাধ্যমে বুঝায় দাও, ডাটা দাও আমারে, ও আপনার সব দিবে। ওরে বন্ধু বানান, কোনো লস হবে না আপনার। মানে এটা বুঝাইলাম, আপনি তো এইখান থেকে সরাসরি সরাসরি এইখান থেকে যায়া আপনি গুগলে সার্চ করতে পারবেন, আপনি এখান থেকে সরাসরি গুগলে সার্চ করতে পারবেন যে এই নিউজটা কেন কাজ করতেছে না, কি করতেছে না করতেছে, আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করতে পারবেন, এই নিউজটা সম্পর্কে আপনি সব জানা ফেলবেন। অ্যান্ড এটা এই কারেন্সির জন্য কতটুকু ভ্যালিড হবে, আজকে ফ্রাইডে নিউজ আছে এটার ইম্প্যাক্ট কী হইতে পারে, এটার প্রিভিয়াস এটা ছিল, বর্তমানে এটার ফরকাস্ট এটা বলতেছে, তুমি অ্যাকচুয়ালটা যদি আমাদের বের করে দিতা। সো এই জিনিসগুলোর মাধ্যমে আপনি ডাটা পাবেন, আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন। নিউজের যারা ট্রেড করে এরা আলাদা সেক্টরেই থাকে নিউজের ট্রেড। আমি দৈনিক করি না, যখন মার্কেটে টোটালি ইম্প্যাক্টফুল থাকে, মার্কেটে অনেক রেড এরিয়া থাকে মার্কেটে,
ওই দিন নিউজের ভিতরে ইম্প্যাক্ট চালু থাকে। লাইক শুক্রবার আপনি খেয়াল করে দেখেন সিএডি অ্যান্ড ইউএসডি, অ্যান্ড মজার বিষয় এই ২ টা কারেন্সি নিউ ইয়র্কের সেশনের। ইউএসডি অ্যান্ড কানাডিয়ান ডলার নিউ ইয়র্কের সেশনের, ইউএসডি, জেপিওয়াই, ইউরো ইউএসডি, মানে ইউএসডি অ্যান্ড কানাডিয়ান ডলার ২ টাই নিউ ইয়র্কের এক্সচেঞ্জ। আর এখানে খেয়াল করে দেখেন সারা দিনে তেমন কোনো নিউজ নাই ৫ ফেব্রুয়ারি, ৫ ডিসেম্বর ফ্রাইডেতে। সব নিউজ হলো ৭টা ৩০-এ অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম। এই যে বাংলাদেশ টাইম ফ্রেম ৭টা ৩০-এর নিউজ আছে অ্যান্ড রাতের ৯টায় নিউজ আছে। ৭টা ৩০-এ ৭টা বাজে মূলত নিউ ইয়র্কের সেশন স্টার্ট হয়। কানাডিয়ান ডলার মূলত নিউ ইয়র্কের স্টক মানে নিউ ইয়র্কের সেশনেরই ভ্যালিড কারেন্সি, অ্যান্ড ৯টা বাজে হইলো ইউএসডি কারেন্সি। ২টাই নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ২টাই নিউ ইয়র্ক সেশনের আর কি এক কথায়। সো শুক্রবার দিন রাতে অনেক কিছু হবে মার্কেটে। তাহলে অনেক কিছু হইলে আমি এখনই যদি এটা বলতে চাই যে আমি এখান থেকে অ্যাকচুয়াল কী চাই, জানি না অ্যাকচুয়াল কী চাই। আমি এতটুকু জানি মার্কেটের স্ট্রাকচার। যদি সিএডি অনেক আপে থাকে উই আর লুকিং ফর সেল, অ্যান্ড সিএডি যদি অনেক বাইং থাকে উই আর লুকিং ফর বাই। দ্যাটস ইট, এতটুকুই। নিউজের মাধ্যমে আপনি এই জিনিসটুকুই আইডেন্টিফাই করবেন, অনেক কিছু তেনা বেচানোর দরকার নেই। ওকে, সো আজকে আমরা দেখি যে আজকে সারাদিনে মূলত কয়টা ইম্প্যাক্টফুল নিউজ ছিল মার্কেটে। ওয়েডনেসডে, আজকে আমি দেখতেছি এখান থেকে ৩ ডিসেম্বর ১টা এএমএ ইউএসডির ভিতরে ডোনাল্ড ট্রাম্পের স্পিচ ছিল। সো চলেন আমরা দেখি ১টা বাজে মার্কেটের তেমন কোনো ইম্প্যাক্ট আসছে কিনা। এই যে ১টা বাজে ওয়েডনেসডে ১৩ ডিসেম্বর ১টা বাজে তেমন কোনো ইম্প্যাক্ট দেখি না আমি মার্কেটে। এই যে নিউজ তো আছে বাট নিউজের তেমন কোনো ইম্প্যাক্ট নাই। এটা কোন কারেন্সিতে ছিল? ইউএসডিতে, ইউএসডি জেপিওয়াই নাই। তেমন কোনো ইম্প্যাক্টফুল নিউজ আমি এখান থেকে দেখি নাই। এই যে একটাই, এই যে। বাট নিউজ থাকলেই যে খালি ওইখানে ছিড়বেন ব্যাপারটা এমন না আসলে। নিউজ থাকলেই মার্কেটে ওইটা ভ্যালিড হবে না। বিকজ আপনি যদি খেয়াল করেন এটা দেখবেন যে এটা এক ধরনের মিডিয়াম ইম্প্যাক্ট। আপনি এইটা করতে পারেন যে নিউজটা আপনার মার্কেটের যে নর্মাল স্ট্রাকচার ম্যাপিং, আপনার মার্কেটের যে নর্মাল মার্কেট অ্যানালাইসিস ওইটাই থাকবে। ওইটা একটুও চেঞ্জ করবেন না। বেশিরভাগ মানুষ এই অ্যাকচুয়াল ফরকাস্টের চক্করে ওইটারে চেঞ্জ করে ফেলে। ওইটারে চেঞ্জ করবেন না। ওইটা ওইটার মতোই থাকবে। ওইটারে চেঞ্জ করবেন না। আপনি আপনার নিজেরটা জাস্ট চিন্তা করবেন যে এই সময় মার্কেটের ভলাটিলিটি থাকবে। আচ্ছা ৪টা এএম এইউডি। এইউডি কিসের সেশনের? অস্ট্রেলিয়ান ডলার সিডনি সেশনের। সিডনি ওপেন হয় কয়টায়? ৩টায়। ৪টা বাজে নিউজ ছিল এখান থেকে। সো এই নিউজের অ্যাকচুয়াল কিছুই দেওয়া নাই। তার মানে এই নিউজেরও তেমন ইম্প্যাক্ট থাকবে না। বাট চলেন না যায় দেখি আমরা। AUD USD ফরেক্স। ওকে, এই যে AUD USD কয়টায় ছিল? ৪টায়। না, তেমন ইম্প্যাক্টের কিছুই দেখি না এইখানে। এই যে ৪টা বাজে, এই যে তেমন ইম্প্যাক্টের কিছুই ছিল না। এইখানে একটু ইম্প্যাক্ট আসছে, তখন মোটামুটি বাজে কয়টা? ৬টা বাজে, সিডনি সেশন যখন ওপেন হয়েছে। আচ্ছা AUD আর একটা ছিল ৬টা ৩০-এ। হ্যাঁ, এইখানে নিউজ কাজ করছে ৬টা ৩০-এ। ৩০ মিনিটে গেলে আপনি টাইম ফ্রেমটা দেখবেন। হ্যাঁ, এটা কাজ করছে। এই যে ৬টা, এই যে ৬টা ৩০, এই যে এইটা হলো আপনার নিউজের ক্যান্ডেল। দেখছেন? এটা হলো নিউজের ক্যান্ডেল। এইটা কাজ করছে। এই যে AUD ৬টা ৩০, জেডিপি নিউজ ছিল এই যে ৬টা ৩০। এইটা হলো আপনার নিউজ ক্যান্ডেল। এটা টোটালি নিউজিং ক্যান্ডেল। এবার আপনি আমার যে বলছি ওটার কথাটা মিলান। নাই করে দেন এইখান থেকে। আমি কি বলছি? আপনি মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করবেন না। এত উপর থেকে আপনি বাই করবেন? অবভিয়াসলি করবেন না। বিকজ এত উপর থেকে আমরা বাই করি না। আমরা বাই নিচের থেকে করি, সেল করি উপরের থেকে। আপনি যদি স্ট্রাকচার মিলান দেখবেন মার্কেট বাই, সেল, বাই, সেল, বাই। কি চাই এখান থেকে আমি? সেল চাই, কনসলিডেশন চাই। বিকজ প্রত্যেকটা মার্কেট বাই, কনসলিডেশন, বাই, কনসলিডেশন করতেছে। সো এখান থেকে উই নিড কনসলিডেশন। এবার আমি যদি মার্কেটের নিউজের দিকে একবার তাকাই, জাস্ট এইটা তোপ না যে এইটা ছাড়া আপনার ট্রেডিং হবে না। এটা কোনো তোপ না। জাস্ট এতটুকু মনে রাখবেন যে হ্যাঁ, এই সময় মার্কেটের ইম্প্যাক্ট আসতে পারে। আপনার মার্কেটের সেন্টিমেন্ট যেটা ওইটাই থাকবে। ডোন্ট চেঞ্জ দিস। ওইটা চেঞ্জ করার দরকার নাই।
ওইটার মতোই রাখবেন। জাস্ট আপনি চিন্তা করবেন মেন্টালি যে এই সময় মার্কেটে একটা ভলাটিলিটি আসতে পারে, আমি তৈরি থাকতে পারি। সো এখান থেকে আমার কি লাগবে? অবভিয়াসলি রিট্রেসমেন্ট লাগবে, আমি ওইটাই নিব। ওকে, বাট এত বড় বাইং এর পর তো আমি বাই করি না। সো আমি যদি নিউজে ট্রেড করি কি করব? অবভিয়াসলি সেল করব। সো এই নিউজের ইম্প্যাক্ট কিন্তু আমরা এখানে পাইছি। দিস ইজ দ্য নিউজ ইম্প্যাক্ট, দেখছেন? আর কি বলছিলাম, নিউজের সময় মার্কেটের দোনো দিকে বাইরাবাইরি করে। এখানে দোনো দিকে করে নাই, বাট কমও করে নাই, নিচ পর্যন্ত যায় আবার কিন্তু উপরেও আসছে। ছোট টাইম ফ্রেমে একটু শিফট হলে আপনি এই বাইরে দেখতেও পারবেন। এই যে মার্কেট সেল হয়েছে, এদের সবার লিকুইডিটি খাইছে, এই যে এই সবার লিকুইডিটি খায় দেন আবার উপরে চলে গেছে মার্কেট। দোনো দিকেই তো বাইরে করতেছে। বাট হ্যাঁ, এখানে যেখানে স্টার্ট হয়েছে ওটার উপরে যায় নাই, নিচে চলে আসছে। বাট ওই যে সেন্টিমেন্ট, তো ওইটাই মার্কেটের ডিরেকশন চেঞ্জ করবো না। এবার একটা মার্কেট যদি এই সেন্টিমেন্টে থাকতো, তাইলে নিউজের সময় আমি কি করতাম? বাই। বিকজ নিউজ আমি এতটুকু আইডেন্টিফাই করি যে এই সময় মার্কেটের এগ্রেসিভনেস আসবে, দ্যাটস ইট, শেষ। তাহলে আমরা সকালবেলার এটার কোনো ইম্প্যাক্ট পাই নাই, 4টা বাজার কোনো ইম্প্যাক্ট পাই নাই, বাট 6টা 30-এর ইম্প্যাক্ট পাইছি। আর 6টা 30-এর ইম্প্যাক্ট পাওয়ার রিজনও আছে, বিকজ এইখানে প্রিভিয়াস ফরকাস্ট অ্যাকচুয়াল কোনোটাই ছিল না উপরের দুইটার। তার মানে এই জিনিসগুলা তেমন ইম্প্যাক্টফুল ছিল না, বিকজ যেটার প্রিভিয়াসই নাই ওইটা অ্যানালাইসিস আমি কি করব? আমরা তো পাস্ট দেখা ফিউচার ডিফাইন করি, তাই না? যে আমার পাস্টে এটা ছিলাম, ফরকাস্ট মানে বর্তমান, আমি ফিউচার ডিফাইন করবো। সো আমার কাছে তো পাস্টই নাই, আমি কি কি শুই না কানবো? ওর কাছে ছিল, অ্যান্ড ও হাই ইম্প্যাক্টের নিউজ ছিল, করে ফেলছে কাজ। আবার সিএইচএফ এর ভিতরে ছিল 1টা 30-এ সিপিআই নিউজ, আমরা সবাই জানি সিপিআই, এনএফটি নিউজ, এই নিউজগুলো অনেক পাওয়ারফুল নিউজ। এফওএমসি, এই 3টা নিউজ অনেক পাওয়ারফুল নিউজ। সিপিআই, এনএফটি অ্যান্ড হইলো এফওএমসি, এই 3টা নিউজ সব থেকে ভ্যালুয়েবল নিউজ। ওকে, সো এখান থেকে আমি সিপিআই নিউজ দেখতেছি, এটা কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সো এটা ভালো একটা নিউজ, এটা ইম্প্যাক্টফুল নিউজ। কয়টায় হয়েছে? 1টা 30-এ। এবার আমি নর্মালি যে সিএইচএফ এর মার্কেট দেখব, আমি জাস্ট সিএইচএফ এর মার্কেট দেখব, আর কিছুই দেখব না। সিএইচএফ, ওকে, সিএইচএফ জেপিওয়াই। ওকে, এবার এত বড় বাইং এর পরে আমি কিন্তু জানি না, and আমি সিএইচএফ এ ট্রেডও করিনি, আমি সারাদিন বাইরে ছিলাম, প্লেনে ছিলাম সারাদিন, আমি ঢাকা থেকে আসছি। আসার পরেই একটু জিরাই ক্লাস করাচ্ছি, বিকজ অনেকদিন ধরে আপনার সাথে কথাবার্তা নাই। ওকে, সো দেখেন এত বড় মার্কেটের পরে উই আর লুকিং ফর সেল। আমি কিন্তু এখান থেকে বাই চাই না, আমি এখান থেকে সেল চাই। হ্যাঁ, বাই হয়ে যাইতে পারে, ওইটা আমার ডেস্টিনেশনের বাইরে, বাট আমি এখান থেকে সেল চাই, নট বাই। হ্যাঁ, যদিও এখানে কিছু লিকুইডিটির এরিয়া আছে, নিউজের সময় আশা করি যে এদের দোনো দিকে বাইরে করতে পারে, বাট আমি জানি না এখনো, সত্যি জানি না যে কি আছে নিউজ এখানে। সো নিউজ হলে 1টা 30-এ সিএইচএফ এর সিপিআই নিউজ। সো আমার কাছে প্রিভিয়াস থাকবে, ফরকাস্ট থাকবে, অ্যাকচুয়াল থাকবে। এখন আমি এখনও জানি না, বিকজ এই অ্যাকচুয়ালের মাধ্যমে ডিফাইনই করা যাবে না নিউজের ইম্প্যাক্ট নেগেটিভ হয়েছে না পজিটিভ হয়েছে। আমি মার্কেট স্ট্রাকচারের ভিত্তিতে এটা বলতে পারবো। অ্যাকর্ডিং টু মি মার্কেটের নিউজ ছিল কয়টায়? 1:30টায়। সো আমরা যাই 1:30টা পর্যন্ত। ওকে, কয়টা বাজে? 7টা 30। অনেকটা সময় যাইতে হবে আমাদের। ওকে, এই হলো 8টা। ওকে, আমি 15 মিনিটের ক্যান্ডেল আছি না, 1 ঘন্টার ক্যান্ডেলে যাই, তাহলে সুবিধা হবে। 9টা, 10টা, 11টা, 12টা, এই যে একটা, উফ, একটা বাইজে গেছে। দেখেন এত বড় মার্কেটের পরে কি আপনি বাইং চান না সেল চান? আমি তো এইখান থেকেই বলে আসতেছি ভাই, আমি সেল চাই, বাই চাই না, বিকজ অলরেডি টু মাচ হাই, অলরেডি টু মাচ হাই। নিউজ কয়টা এখানে? 1টা 30-এ সিএইচএফ সিপিআই নিউজ। ওকে, সো 30 মিনিটে যাই। 1টা 30 মনে হয় এখনো বাজে নাই। ওকে, না 1টা 30 বাজে নাই। সো এখান থেকে আমি নিউজের ইম্প্যাক্ট কী চাই? অবভিয়াসলি এত বড় বাইং এর পরে আমি এখান থেকে সেলই চাই, কিন্তু কথা আছে, দ্যার ইজ আ লিকুইডিটি। আমি এখনো লিকুইডিটির কনসেপ্ট শিখাই নাই আপনারে। এটা হলো আপনার বাই সাইড লিকুইডিটি, এটা হলো সেল সাইড লিকুইডিটি, দোনো দিকে মার্কেটের স্টপ লস আছে। সো আইডিয়ালি এইসব নিউজে মার্কেট বাইরে করে, দোনো দিকে যাওয়ার ট্রাই করে। সো যেহেতু 1:30টার সময় নিউজ, আপনার নিউজ এখনো স্টার্ট হয় নাই। ও, আমি 3 ঘন্টার ক্যান্ডেলে গেছি না, আমি 1 ঘন্টার ক্যান্ডেলে যাওয়ার কথা।
তাইলে আমি এখান থেকে আচ্ছা 12টা বাজে, ওকে এই যে 1টা বাজে, 1:30টা বাজে হলে আমার মার্কেটের ইম্প্যাক্টের নিউজ। এখন এই মিডিয়াম লেভেলে কিন্তু প্রবলেম হয়, আপনি জানেন। আমরা একদম পিক লেভেল হইলে আমাদের জন্য ভালো, পিক লেভেল হলে ভালো। এটা কিন্তু মিডিয়াম রেঞ্জ। কোন মিডিয়াম রেঞ্জ? একটা মার্কেট বাই করার পরে যখন এই টাইপের বিহেভ করে তখন কিন্তু প্যারা হয় মার্কেটে, আমরা ডিসাইড করতে পারি না আমরা বাই করবো না সেল করব। ফার্স্টার থেকেই বইলে আসতেছি। এবার এই ইম্প্যাক্টের নিউজে কি করবেন? বাই সেল এনি কাইন্ড অফ করতে পারেন, বাট আমি একটা জিনিস বুঝি, এত বড় বাইং এর পরে আই এম নট বাইং, বাট একটু তো কনফ্লিকশন থাকে বিকজ দেয়ার ইজ এ স্টপ লস এরিয়া, দোনো দিকে বাইরে করতে পারে। সো 1:30টা বাজে আমার মার্কেটের নিউজ, দেখি এখান থেকে কি হয়। বিকজ অফ মার্কেট স্ট্রাকচার, মার্কেট নিউজের ইম্প্যাক্ট জানতে চাচ্ছি আমি। যদি 1:30টার সময় চালু হয় তাইলে ওকে, এই দেখেন উপরে দিয়ে দিছে মার্কেটের নিউজ। আইডিয়ালি কিন্তু মার্কেট এখান থেকে সেল হওয়ার কথা ছিল, বাট না, উপরে দিয়ে দিছে। নিউজে তেমন কিছু আইডেন্টিফাই করা যায় না সহজে। আবার এটা করতে পারতাম আমি যদি এই মার্কেট টোটালি আপের ডিরেকশনে থাকতো, এই মার্কেট টোটালি উপরের দিকে থাকতো তাইলে ওকে। আমি আর একটা নিউজ দেখি, সেটা হলো আপনার 7টা 15-তে ইউএসডিতে এডিপি নন ফার্মিং ইমপ্লয়মেন্ট ইনচেঞ্জ। আচ্ছা সমস্যা নেই। সো মার্কেট যদি বাইং থাকে আমি সেল খুঁজবো না, উপরে যদি মার্কেট থাকে আমি সেল খুঁজবো, নিচে যদি মার্কেট থাকে আমি বাই খুঁজবো। 7টা 15-তে ইউএসডিতে একটা হাই ইম্প্যাক্টের নিউজ আছে। চলেন দেখি ইউএসডি, আমি ইউএসডি জেপিওয়াইতেই যাই। বাজে কয়টা? 6টা, 5টা বাজে। নিউজ কয়টায়? 7টা 15। ওকে, সো আমি এখান থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, যেহেতু 15তে নিউজ। 6টা 45, 6টা বাজে, 1 2 3 4, ওকে 7টা বাজে এখানে। নিউজ কয়টায়? 7টা 15-তে হইলো আপনার নিউজ। সো এইবার আপনি এখানে কি করবেন? এত বড় সেলিং মার্কেটের পরে এটা ফ্রেশ মার্কেট, এটাতে ক্যাচাল কম হবে। বাইং, ওয়াই বাইং? বিকজ অনেক নিচে মার্কেট, অনেক নিচে। সো আই এম লুকিং ফর বাই। এবার বাই তো আমি করব, এটা 5 মিনিটের তো কনফার্মেশন দরকার আছে, তাই না? খেয়াল যদি করেন দেখবেন এটা 5 মিনিটেরও কনফার্মেশন নেই এখানে, 5 মিনিটেরও কনফার্মেশন নেই। বাট আমি এন্ট্রি নিতে পারবো এখানে বিকজ মার্কেট টু মাচ ডাউন, টু মাচ ডাউন। আরেকটা জিনিস এখানে কি, এই ইম্প্যাক্টটা কিন্তু নেগেটিভ ছিল মার্কেটে, দেখছেন? মার্কেটের নিউজ কিন্তু ফরকাস্ট যেটা ছিল ওটা থেকে অনেক বেশি নেগেটিভ এটা। বাট আমি কি বলছি, মার্কেটের নেগেটিভ পজিটিভ ডাজেন্ট ম্যাটার, ইম্পোর্ট মার্কেট স্ট্রাকচার। এত বড় সেলিংয়ের পরে আমি আরও সেল এখান থেকে চাই না, যদিও নিউজ। সো আমি ডিসেন্ট অ্যামাউন্ট বাই চাই নিউজে। ওকে, এর নিচে আমার স্টপ লস, যদিও বাইরাবাড়ি করে, সো আমি একটু দূরে স্টপ লস রাখি। এটা নিউজের ক্যান্ডেল হবে আপনার পরবর্তী 15 মিনিটের ক্যান্ডেল। ওকে, এই দেখছেন দোনো দিকে বাইরাবাড়ি করছে, দোনো দিকে, এই যে নিচেও আসছে উপরেও আসছে। আমি শুধু এতটুকু জানতে চাইছি যে নিউজের সময় মার্কেটের ইম্প্যাক্ট থাকে, দ্যাটস দ্য ইম্প্যাক্ট। এই যে 7টা 15, অ্যান্ড পরবর্তীতেও কিন্তু মার্কেটের নিউজ ছিল। পরবর্তী ক্যান্ডেলে কিসের নিউজ ছিল? 7টা 30-এ ইউরো ইউএসডির নিউজ ছিল। অ্যান্ড এই ইউরো ইউএসডির ভিতরেও কিন্তু ইউএসডি আছে। অ্যান্ড আমি বলছি যে ফরেক্সের ভিতরে যদি কোনো নিউজ হয় ওইটা ক্রিপ্টোতেও ইম্প্যাক্ট পড়ে। গ্লোবাল মার্কেটে যদি কোনো, গ্লোবাল স্টক মার্কেটে যদি কোনো নিউজ আসে ওইটাও ফরেক্সের ভিতরে ইম্প্যাক্ট পড়ে। মানে নিউজ একটা কারেন্সিতে ইম্প্যাক্ট পড়লে ওইটা যদি হায়ার ইম্প্যাক্ট হয় তাহলে ওইটা অন্য অন্য কারেন্সিতে ইম্প্যাক্ট পড়ে। দ্যাটস ওয়াই দুইটা ক্যান্ডেল দুইটাই নিউজের টাইম ফ্রেমের ক্যান্ডেল, আর দোনো দিকের স্টপ লস হিট। বাট মোস্ট অফ দ্য টাইম দেখেন মার্কেট কিন্তু বাইংয়েই গেছে, বাট আপনারা দোনো দিকে দিয়ে গেছে। এখানে অনেকগুলো জিনিস কিন্তু জানার। একটা হলো নিউজ আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এত বড় সেলের পর বাই যাবে, কিন্তু ও বাইং সেলিং দোনো দিকেই যাবে, এটাকে বলছি। অ্যান্ড নিউজের মাধ্যমে আপনি মার্কেটের ডিসেন্ট অ্যামাউন্ট এগ্রেসিভনেস বুঝবেন যে মার্কেট কোন দিকে যাইতে চায়, ওই জিনিস আপনি আইডেন্টিফাই করতে পারবেন মার্কেটের ডিরেকশন কই। প্রফিট কিন্তু আপনার এখানে দিছে, দেয় নাই ব্যাপারটা এমন না, উইদিন 5 মিনিটে কিন্তু দিছে। তো সমস্যা হলো আপনার স্টপ লস হিট করায়া, এটা হলো মেইন প্রবলেম ভাই। নিউজের এটা সব থেকে বড় প্রবলেম, আপনার স্টপ লস হিট করার পরে মার্কেট একদিকে যাবে,
এইটা হলো নিউজের প্রবলেম। এই জন্যই নিউজে ট্রেড করতে নিষেধ করে। বাট আপনি চিন্তা করেন এত বড় বাইং এর পরে এখান থেকে আপনি নিউজের ইম্প্যাক্ট যাই চান, আপনি সেল তো চাবেন না, অবভিয়াসলি বাইংই চাবেন, বিকজ এত বড় সেলিং এর পরে উই আর লুকিং ফর বাই। আর মার্কেটে মোস্ট অফ দ্য ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল কিন্তু সুন্দর মতন বাই হয়েছে। অ্যান্ড যেই ক্যান্ডেলটা আপনি এই সেলিং ক্যান্ডেল হিসেবে কাউন্ট করতেছেন, এইটারও যদি পুরা ক্যান্ডেল আপনি মার্চ করে দেখেন এইখান থেকে এই পর্যন্ত, বেশিরভাগ সময় দেখবেন এই জায়গা থেকে এই পর্যন্ত বাইং প্রেশার আসছে। সো এই 100% ক্যান্ডেলের 60% কিন্তু এখান থেকে বাই হয়েছে লাস্ট প্রেশার। সো ইটস আ বাইং ক্যান্ডেল। ওকে, এখন আমি প্রফিট লস বাইং সেলিং এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো নিউজ কেমনে বিহেভ করে। আমি এক সময় নিউজ থাকলে ছোট স্টপ লস দিয়ে বড় মুভমেন্ট করার ট্রাই করতাম, বাট আমি এখন ওইটা আর করি না, বিকজ দিস ইজ মাই নিজস্ব অ্যানালাইসিস যে নিউজের সময় মার্কেট যে কোনো দিকে বাইরে বাইরে করে। সো আমার করতে হবে কি, ডিরেকশন, যেদিকে মার্কেটের ডিরেকশন থাকবে ওই দিকে ট্রেড নেওয়ার ট্রাই করব, যদি হয় ওকে ডান, ইটস বেস্ট। বাট নিউজের দোনো দিকে বাইরে বাইরে করে। ওকে, পরেরটা দেখি। 9টা বাজে একটা নিউজ ছিল ইউএসডিতে, এন্ড 9টা 30 আর একটা নিউজ ছিল ইউরোতে। সো দেখি ইউএসডির ভিতরে কি টাইপের নিউজ ছিল। সো এখন বাজে কয়টা, 8টা। ওকে, ইটস এ নর্মাল বাইং সেলিং। 8টা বাজে নিউজ ছিল কয়টায়, 9টায় ইউএসডিতে অ্যান্ড 9:30 ইউরোতে। তার মানে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো নিউজ চলবে। বাজে কয়টা এখানে, 8টা। আমাদের নিউজ হলো 9টায়। আবার বলি এগেইন, এত বড় সেলিং মার্কেটের পরে উই আর নট লুকিং ফর বাই, মানে সেল। এত বড় সেলিং এর পরে আমি সেলে নাই, আমি বাইংয়েই চাই। বাট ওই যে লিকুইডিটি সুইপ করে পড়ে যাবে মার্কেট, এটা মার্কেটের ধরন। সো বাজে কয়টা, 10, 15, 5 মিনিটের ক্যান্ডেল না, ওকে, 40, 45, 55, ওকে ডান। এবার 9টা বাজে আপনার নিউজ মার্কেটের, দিস ইজ আ নিউজিং ক্যান্ডেল। বর্তমান যে ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলটা আপনার নিউজের ক্যান্ডেল। এই যে ইউএসডির আইএমসি সার্ভিস, এইটাও হাই ইম্প্যাক্টের নিউজ, দেখছেন? এইখানে গ্রিন হয়েছে দেখা বাইং, ব্যাপারটা কিন্তু এমন না। এইসব মিসকনসেপশন আবার রাইখেন না। আমি কিন্তু ফার্স্টের থেকেই বলতেছি এত বড় সেলিং মার্কেটে আই এম নট লুকিং ফর সেল। সেল মার্কেটে কিসের সেল, সেল মার্কেটে বাই, অবভিয়াসলি বাই। সো আমি এখান থেকে বাই করব, নিউজ হোক না জাহান নামে যাক, সেশন ওপেন হওয়ার সাথে সাথে তো আমি এখান থেকে বাই করার ট্রাই করবো আমার যখন মার্কেটের কনফার্মেশন মিলবে। নিউজ তো জাস্ট আলাদা একটা ট্রেডিং করার ধরন, নিউজ জাস্ট আলাদা একটা ট্রেডিং করার ধরন। স্ক্যাল্পিং যদি করি এই নিচে এই পর্যন্ত টার্গেট স্টপ লস, কিন্তু সমস্যা কি, নিউজে তো দোনো দিকে বাইরে বাইরে করে, নিউজে দোনো দিকে বাইরে বাইরে করে। সো অনেকে যার ক্যাপিটাল ভালো মোটামুটি, নিউজের ভিতরে যখন ট্রেড রান করবেন চিন্তা করবেন স্টপ লস দিবেন না। কেন? বিকজ এটা নিউজের ক্যান্ডেল স্টার্ট হওয়ার পরে যদি ও বাইরে দিয়ে এই পর্যন্ত আসে, ও আবার যায় এইখানেই ঘোরাঘুরি করে এই উপরে বা নিচে আসবে, বাইরে বাইরে করে, কিন্তু অনেক বড় লস কিন্তু দেয় না। আমি জানি এটা বোল্ড স্টেটমেন্টের কথা বলে ফেলছি, স্টপ লস দিবেন না, বাট এটা ডিপেন্ড, আমি নিজে ইউজ করি মাঝে মধ্যে এই জন্য, বিকজ আমার ম্যানেজমেন্ট থাকে, আমি জানি আমি কতটুকু লস করতে পারবো। এটা মার্কেট কত পার্সেন্ট মুভ দেয়, আর অনেক বেশি মুভ দেয় না। আচ্ছা যাই হোক, সো অ্যাকর্ডিং টু নিউজ ও পজিটিভ নেগেটিভ যা কিছুই হোক, আমি শুধু জানি 9টা বাজার পরে মার্কেটে ইম্প্যাক্টের কিছু হবে, ইম্প্যাক্ট আসবে মার্কেটে, ভলাটিলিটি আসবে, অ্যান্ড দিস ইজ আ হাই ইম্প্যাক্টেড নিউজ। নিউজ মানি মোমেন্টাম আসবে মার্কেটে, ডিরেকশন কই, ডাউনে। এত বড় সেলের পর তো আমি আরও সেল চাই না, আই এম লুকিং ফর বাই। এবার কারো কারোর জন্য এই টাইপের ট্রেড হইতে পারে, অ্যান্ড কারো কারোর জন্য এই টাইপেরও ট্রেড হইতে পারে, যারা স্টপ লস বড় দিবে, টার্গেটও বড় দিবে, অ্যান্ড পরে নিউজে টাইম ফ্রেম শেষ হয়ে যাওয়ার পরে ট্রেড অফ করে দিবে। এক একজনের এক এক ধরনের নিয়ম। এই দেখেন নিউজ কই গেছে, দেখছেন? ইন আ ওয়ান ক্যান্ডেল আপনার বহুত কিছু হয়ে যাবে একটা ক্যান্ডেলে, অ্যান্ড মার্কেটে 1 সেকেন্ডের জন্য, 1 পিপসের জন্য নিচে আসে নাই। এখন বলেন তো আমি এই জায়গাতেই কেন টার্গেট দিলাম? আমি তো আপনার এই পর্যন্ত টার্গেট দিতে পারতাম, কেন দেই নাই? বিকজ লিকুইডিটি এইখানেই পড়ে আছে, স্টপ লস এইখানেই পড়ে আছে। মানে একটা সেশনে কতগুলো নিউজ, এই যে একটা নিউজ বাই, আদতে এখান থেকে বাই হওয়ার কথা ছিল, বাট আপনারা খায়া গেছে। দেন এই যে সেলিং মার্কেট বাই, বিকজ এত বড় সেলিংয়ের পরে আমরা বাই সেল করি না, বাই করি। সো নিউজ অনেক কিছু না, বাট নিউজের মাধ্যমে আমি জাস্ট ইম্প্যাক্টটা বুঝি, জাস্ট ইম্প্যাক্ট বুঝি যে আমি কখন বাই করতে চাই অ্যান্ড আমি কখন সেল করতে চাই।
লাইক আমার মার্কেট স্ট্রাকচার, মার্কেটের এগ্রেসিভনেস সব কিছু ডান, কোনো ধরনের ঝয়ঝামেলা নাই, সব কিছু ঠিক আছে। একটু নিউজটাও দেখে নিলাম। সো আমি যখন ট্রেড করি এই ওয়েবসাইট ইনভেস্টোপিডিয়া, দেন ফরেক্সের সেন্টিমেন্ট, এগুলো খোলা থাকে একটা ট্যাবে। মার্কেটটাই এই সময় আমার স্ক্যাল্পিং করতে সহযোগিতা করে এই টাইপের সিচুয়েশনে, বিকজ আমি বুঝি যে এই সিচুয়েশনে মার্কেট এগ্রেসিভ মুভ করবে, এই সিচুয়েশনে মার্কেট এগ্রেসিভ মুভ করবে। এটা হইলে হয় কি, জাস্ট আমি মার্কেটের এগ্রেসিভনেসটা বুঝে ফেলি যে মার্কেট এখন কি চায়, অ্যান্ড ওই টাইমে আমি বাই সেল যা কিছু করার ওইটা করতে পারি খুব ইজিলি। ওকে, আবারও বলি, নিউজ খুব নর্মাল জিনিস, এটার তোপ ভাবার কোনো রিজন নাই। প্রত্যেক দিন আপনি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করেন সেমভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন। সাইডে সাইডে এটাও দেখা রাখবেন একটু ওপেন কইরা, যেমন কালকের একটা হাই ইম্প্যাক্টের নিউজ কখন, ইউএসডিতে, অ্যান্ড ইউএসডি, সিএডি, ইউরো, এইসব নিউজের ইম্প্যাক্ট অনেক ভ্যালিড হয়। কেন অনেক ভ্যালিড হয়? বিকজ এই কারেন্সিগুলো হইল মাস্টার কারেন্সি ফরেক্স মার্কেটের, এই জন্য এই কারেন্সিগুলো ভ্যালিড। অ্যান্ড নিউ ইয়র্কের যে সেশন, এই সেশনে ফরেক্সের 80 থেকে 70% ট্রেডাররা ট্রেড করে। যখন বেশি ট্রেডাররা ট্রেড রান করে, দ্যাট ইজ আ লট অফ ভলাটিলিটি। অনেক ভলাটিলিটি থাকার কারণে মার্কেটের এগ্রেসিভনেস বাইরে যায়। ডিরেকশন বেটার সেট করতে পারলে মার্কেটের মোমেন্টাম বাড়ে। সো কালকে বৃহস্পতিবার 7:30-এ নিউ ইয়র্কের সেশনে নিউ ইয়র্কের কারেন্সিতে মার্কেটের ভিতরে আনএমপ্লয়মেন্ট ক্লেমসের আমি এখানে কি দেখতেছি, হাই ইম্প্যাক্টেড নিউজ, ডাজেন্ট ম্যাটার, কিছু যায় আসে না। মার্কেট যেই স্ট্রাকচার ম্যাপিং করার আমি সেম স্ট্রাকচার ম্যাপিং মার্কেটে করে রাখবো, কোনো ধরনের ঝয়ঝামেলা ছাড়া। জাস্ট মার্কেট যেই টাইপের বিহেভ করবে আমি ওই টাইপের বিহেভে এই সময় আমি একটু নিউজের ইম্প্যাক্ট খুঁজবো, যে হ্যাঁ এই সময় মার্কেটের নিউজের ইম্প্যাক্ট থাকবে। করতে করতে বুঝা যাবেন, আমি আপনারা যতই বলি না কেন, যতদিন নিজে না করবেন প্র্যাকটিস করবেন কাজ হবে না। শুক্রবার অনেক হাই ইম্প্যাক্টের নিউজ, বাট ওই যে আজকে সেম টাইমে 7:30 আর 9টায় সবগুলা নিউ ইয়র্কেরই কারেন্সি পেয়ারে, সিআরই, কানাডিয়ান ডলার অ্যান্ড ইউএসডি, ইউএসএর ডলারের ভিতরে। তার মানে শুক্রবার রাত্রে আমরা হিউজ অ্যামাউন্ট মার্কেটে ভলাটিলিটি পাবো, প্রচণ্ড ভলাটিলিটি পাবো। এখন এই যে ইম্প্যাক্টটা গেল একটু আগে 9টা বাজে, এই ইম্প্যাক্টটা কি গোল্ডে পড়ে নাই? অবভিয়াসলি ইম্প্যাক্ট গোল্ডে পড়ছে, 100% গোল্ডে পড়ছে। গোল্ডের ভিতরেরও মার্কেটের এগ্রেসিভ বাই সেল হয়েছে। দিস ইম্প্যাক্ট সব জায়গায় কাজ করবে, নিউজের ইম্প্যাক্ট সব জায়গায় কাজ করবে, সব জায়গাতে কাজ করবে। এই যে আপের দিকে বাট স্লোলি গেছে, এবার এত বড় সেলিং এর পরে আমরা কি চাই? অবভিয়াসলি বাই চাই। এত বড় সেলিং এর পরে তো আমি আর সেল চাই না। এই যে 9টা থেকে তো মার্কেট আস্তে আস্তে উপরের দিকেই যাচ্ছে, নিউজের ইম্প্যাক্ট। দেন আমি যদি বিটিসিতে যাই, না এখানে তেমন কাজ করে নাই মার্কেটের ভিতরে নিউজ, বাট হ্যাঁ ওই যে কারেন্সিতে কাজ করার ওইখানে তো কাজ করছে। সো আমি যদি একটু 2 তারিখের দিকে যাওয়ার ট্রাই করি মার্কেটে, 2 তারিখ, শুধু 2 তারিখই দেই, অ্যাপ্লাই সেটিংস। ওকে, 2 তারিখ মার্কেট, এই যে 2 তারিখের নিউজ, একটা ইম্প্যাক্টের নিউজ ছিল, সেটা হলো 4টা PM-এ জেবিপি। এখন জেবিপি কি? ব্রিটিশ পাউন্ড। ব্রিটিশ পাউন্ড কোন কারেন্সি পেয়ারে থাকে সেশনে? ইউরো অ্যান্ড ব্রিটিশ পাউন্ড দুইটাই কিন্তু লন্ডনের সেশনের। আর লন্ডনের সেশনের কি 4টা বাজে পরে? লন্ডন সেশন বাংলাদেশের টাইম ফ্রেম কয়টায় ওপেন হয়? 2টা থেকে রাত 10টা পর্যন্ত। ওভারল্যাপ হয় কয়টায়? 6টা থেকে 10টা পর্যন্ত, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন। তার মানে খুবই ভ্যালুয়েবল এটা। হাই ইম্প্যাক্টের নিউজ ছিল জেবিপিতে 4টা বাজে। সো আমরা খুঁজি 2 তারিখ, একটা কাজ করব, সবার আগে রিপ্লাইটা অন করব। কেন? তাহলে সুবিধা হবে। লিভ, সময় নিব 1 ঘন্টা। তারিখ নিব, আচ্ছা ওইটা পরে নিব না। স্টার্ট 1 তারিখ 12টা। ওকে, এবার আমি এখান থেকে ডিসাইড করি জেবিপি, জেবিপি, জেবিপি ইউএসডি, জেবিপি হলো ব্রিটিশ পাউন্ড। সো আমরা এখান থেকে 1 তারিখ দেখতেছি, আমাদের নিউজ কয়টায়, যাতে আমি না দেখি আগে। 4টায় নিউজ, লন্ডন সেশনের নিউজ। সো আমি এখান থেকে সেশনটা অন করে দিই যাতে আমার জোনটা খুঁজতে অনেক ইজি হয়। আমি টোকিও সেশনে আসি। ওকে, এই যে লন্ডন সেশন 1 তারিখ, এটা
2 তারিখের লন্ডন সেশন দেখবো আমি। ওকে, লন্ডন গেল, নিউ ইয়র্ক গেল 1 তারিখে এটা। নিউ ইয়র্কের পরে সিডনি এন্ড টোকিও গেল। লন্ডন ওপেন হওয়ার পরে, লন্ডন ওপেন হওয়ার 2 ঘন্টা পরে মূলত নিউজ। আচ্ছা, এই যে লন্ডন ওপেন হইছে, জেবিপি এন্ড ব্রিটিশ পাউন্ড। বলেন, এত বড় সেলিং মার্কেটের পরে আপনি কি চান? হ্যাঁ, কথা আছে এখানে, সেলিং মার্কেটের পরেই দৌড় দিবেন খালি? ফিবোনাক্কি রিট্রেসমেন্ট দেখবেন না, যে মার্কেট কি বেস লেভেলে আছে না রিট্রেসমেন্ট নিতে গেছে। একটা মার্কেট এখান থেকে আইসা যদি এই টাইপের বিহেভ করে, এখন আপনি কি নিউজে চিন্তা করবেন মার্কেট নিচে উপরে যাবে এমন? নো, এবার কিন্তু নিচেই যাবে, বিকজ ওর বিহেভিয়ারই মার্কেট মোমেন্টামে। অনেক জিনিস খেয়াল রাখতে হয় ভাই। এটা না বললে হয়তো আপনারা কেউ মনেও রাখতে পারতেন না, and মাথায় আসতো না। এখান থেকেই সেল খোঁজার ট্রাই করতেন বা বাই খোঁজার ট্রাই করতেন। আমি জানি না এখানে কি হবে, আমি জানি না এখানে কি হবে, বাট আমি ডিসাইড করতেছি যে বেটার রিট্রেসমেন্ট যদি না হয় তাহলে মার্কেট কি টাইপের বিহেভ করবে। আল্লাহ সাক্ষী, আমি জানিও না মার্কেটে এইখানে নিউজে কি হচ্ছে, আমি জানিও না, বিকজ আমি এই সপ্তাহে 2 দিনও মনে হয় ঠিক করে ট্রেড করি নাই। 2 দিনও ট্রেড করিনি, আজকেও ট্রেড করিনি, আমি কালকেও ট্রেড করিনি, আমি পরশু দিনও ট্রেড করিনি। এই পুরো সপ্তাহে আমি ঢাকাতে ছিলাম, আর আমি আমার সেট আপ ছাড়া উল্টাপাল্টা পজিশন অন করি না। এটা আপনি তখনই রিলেট করতে পারবেন যখন আপনি আমার মতন 50 লটে ট্রেড করবেন, যখন আপনার মতন গোল্ডে বিটিসিতে 30 লটে 40 লটে ট্রেড করবেন। আমার 1 সেকেন্ডে মার্কেটে $3,000 $4,000 লস হয়ে যায়। 1 সেকেন্ডে $3,000 $4,000 প্রফিট হয়। সো আমি চাইলেই যে কোনো সময় ফোন নিয়ে ট্রেড করতে পারবো না। আমার খুব অপটিমাল এরিয়া না হইলে আমার জন্য ট্রেড করা অনেক টাফ হয়ে যায়, বিকজ আপনি তো 1 ঘন্টা দেখতেছেন, আমার জন্য এতটুক 5 মিনিটের মোমেন্টামে $20,000 প্রফিট হয়। সো আমি চাইলেই উল্টাপাল্টা সেশনে ট্রেড করতে পারি না, লস হয়ে যাবে আমার। যাই হোক, সো আমি ট্রেড করিনি এই সপ্তাহে, পুরা দিন ঢাকাতে ছিলাম। এখানে যদি দেখি মার্কেট কি করতেছে, বেসলাইন ক্রিয়েট করতেছে। সো বেসলাইন ক্রিয়েট করলে কি হয়, মার্কেট সবার আগে আসবে। বেসলাইন যদি ক্রিয়েট করে, এদেরকে সবার খায়া পরে যাবে মার্কেট, তাই না? সো এখানে আমি দেখতেছি লন্ডন। সো আইডিয়ালি এখানে আমি কি চাই? লিকুইডিটি, নিচের স্টপ লসগুলো চাই। এখানে যে বায়ারগুলো রান হয়েছে, এদেরকে খাবে মার্কেট, দেন যাবে। ওই যে সেম প্যাটার্ন, মার্কেট সেল, ফার্স্ট কনফার্মেশনে সবাই ঢুকবে, এদেরকে খায়া পরে সেকেন্ড কনফার্মেশনে ঢুকবে। এই সিচুয়েশন আছে বর্তমানে মার্কেটের, এই যে এই সিচুয়েশনটা হচ্ছে মার্কেট, যদিও এইখানে আছে, এই লেভেলে আছে মার্কেট, এই টাইপের সিচুয়েশনে। বাট এইটা হওয়ার পরেই উই আর লুকিং ফর বাই। সো যেহেতু লন্ডনের সেশন ওপেন হয়েছে, আমি আমি আপনার বলছিও যে একটা সেশন ওপেন হইলে প্রিভিয়াস সেশনের স্টপ লসগুলো খাওয়ার ট্রাই করে মার্কেট। নিউজ কয়টায়? 4টায়, 2 তারিখ ছিল। ওকে, লন্ডন ওপেন হয়েছে 2টা বাজে, 3টা বাজে। ওকে, অলরেডি স্টপ লস হিট, অলরেডি স্টপ লস হিট। এবার মার্কেট আসছে কই দেখছেন? ইটস এ প্রবলেম জোন। নিউজ ট্রেডিংয়ে এইটা সমস্যার এরিয়া, বিকজ মার্কেট 50% এরিয়াতে আছে। দেখছেন, দুনো সাইডের লিকুইডিটি খাইছে। সেশন ওপেন হওয়ার সাথে সাথে যারা এই বাইং ক্যান্ডেল দেখে বাই করছে, এদেরও লিকুইডিটি খাইছে, নিচেরটাও খাইছে। চলেন আমি এটা অফ করে দিই, তাহলে বুঝবেন। এই দেখেন, এই যে এই ক্যান্ডেলে সেশন ওপেন হয়েছে মূলত, এই যে এই ক্যান্ডেলে সেশন ওপেন হয়েছে। ফিবোনাক্কি সরাই দিই, দেখেন লন্ডন ওপেন হওয়ার পরে যখন এই বাইং ক্যান্ডেল দেখে যারা বাই করছে, এরা তো এখানে ছিল, এদেরও স্টপ লস খাইছে, এই ক্যান্ডেলের নিচেও খাইছে। এমন একটা সিচুয়েশনে আইনে আপনার দাঁড় করাই দিছে যে আপনার বাই সেল করতেই প্যারা হয়ে যাবে। বিকজ যদি একদম উপরে থাকতো তাহলে এখান থেকে আমি সেল করতাম বিকজ অফ লিকুইডিটি। একদম যদি নিচে থাকতো, আই এম লুকিং ফর রিট্রেসমেন্ট। বুঝেন নাই? যদি এই সিচুয়েশনের একদম উপরে থাকতো আমি সেল করতাম, একদম নিচে থাকতো আমি বাই করতাম। এই 50% লেভেলগুলো অনেক ঝয় ঝামেলার, এটা আমি ফিবোনাক্কি রিট্রেসমেন্টের দিনও বলছি। মার্কেট উপরে আছে সেল হবে, নিচে আছে বাই হবে। 50% লেভেলে থাকলে কি হবে আপনিও জানেন না, আমিও জানি না। বাট একটু পরেই তো মার্কেটের নিউজ। এই সব জায়গায় ট্রেড করা অনেক টাফ, বাট শর্টার টাইম ফ্রেমে আসেন, দেখি কি করতে পারি, বিকজ শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার বোঝা যায় মার্কেটে। ওকে, ডান, বেটার। উফ, নিউজের ইম্প্যাক্টই গেছে গা। এই যে 4টা বাজে, উপর থেকে তো পাইলে সেলই করতাম, হয়তো 1 ঘন্টার মার্কেট আমি ওইভাবে পাই নাই। এই যে নিউজের ক্যান্ডেল, এই যে 4 ঘন্টার ক্যান্ডেল ডাউনই আসছে, দেখছেন? এন্ড এর আগের ক্যান্ডেলে দোনো সাইডের লিকুইডিটি গ্র্যাব করছে মার্কেটের, দোনো সাইডের লিকুইডিটি গ্র্যাব করছে এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলটায়। যখন 3টা বাজে দুপুর, তখনকার ক্যান্ডেলে উপরের এই ইয়ার সেশনের দেখেন
এই যে সেশন, সো আমি এখানে যদি মার্ক করি দিস ইজ আ টোকিও সিডনি, এই দুইটার স্টপ লস হইলো এইটার নিচে, অ্যান্ড টোকিও অ্যান্ড সিডনি এই দুইটার স্টপ লস হলো এইটার নিচে। আর মার্কেট দেখেন কি করছে, এই এক ক্যান্ডেলে সিডনি অ্যান্ড টোকিওর লোয়ের স্টপ লস শেষ, এই এক ক্যান্ডেলে সিডনি অ্যান্ড টোকিওর হাইয়ের স্টপ লস শেষ। হাইয়ের স্টপ লস শেষ কেমনে বুঝলাম, ক্যান্ডেল দেখেন এদের, এই যে এই যে এই যে এই যে ক্যান্ডেল উইক, এক ক্যান্ডেলে দোনো সাইডের স্টপ লস শেষ। এবার কি করবেন, হয়তো ইদার ট্রেড করবেন না এখানে, আর না হইলে মোমেন্টামেই তো আসতে হবে মার্কেটের, বিকজ এইখানে তো মার্কেটের ভ্যালিড রিট্রেসমেন্ট আপনি পান নাই, বুঝছেন? এই যে নিউজ, সো নিউজের মাধ্যমে কি করলাম, জাস্ট মার্কেটের ইম্প্যাক্ট দেখতেছি যে আদতে মার্কেট এই সময় মোমেন্টাম দেয় কিনা। ইয়েস, অ্যাকর্ডিং টু নিউজ আমরা মার্কেটের মোমেন্টাম পাই, নিউজে মার্কেট মোমেন্টাম দেয়, দ্যাট ইজ দ্য প্রুফ। এই হলো সিচুয়েশন। এবার আপনি সেশন ওপেন হবে, প্রিভিয়াস সেশনের লিকুইডিটি, মার্কেট বেটার রিট্রেসমেন্ট নাই, আমরা এখান থেকে জানি যে একটা মার্কেট যদি ছোট কিছু দেয় তার মানে দ্যার ইজ এ বেসলাইন অর্ডার ব্লক, মার্কেট এখান থেকে নিচের দিকে যদি ব্রেক হয় আমি নিচের দিকে আসবো, ব্রেক হওয়ার তো সুযোগই দেয় নাই, বিকজ এইখানে তো নিউজের ইম্প্যাক্ট, সুযোগই তো দিল না। তো এই টাইপের সিচুয়েশন হলে তো আমরা এমনিতেই সেল করি, বিকজ মার্কেট যদি বেসলাইন বানায় আমি তো এমনিতেই সেল করি। অ্যান্ড আমাদের স্ট্রাকচার, আমাদের যে স্ট্র্যাটেজি ওইটাও তো এইটাই বলে, মার্কেট নিচে আসছে সবারে ফার্স্টে ঢুকাবে, এদের স্টপ লস হিট, সেকেন্ড টাইম আমরা বাই করব, এই সেই সিচুয়েশন চলতেছে। এবার এত বড় কিছুর পরে আমরা এখান থেকে কি করব, এত কিছুর পরে আমরা এখান থেকে কি করব বলেন, উই আর লুকিং ফর বাই, তাই না? সো আমরা এখান থেকে আফটার কনফার্মেশন বাই করব। সো কনফার্মেশন কই, 30 মিনিটের ক্যান্ডেলে যাই, দেখি কোনো কনফার্মেশন পাই কিনা, নো, দ্যার ইজ নো কনফার্মেশন। ওকে, এই যে নিউ ইয়র্ক শুরু হয়েছে, এবার নিউ ইয়র্কে কি চাই, লন্ডনের স্টপ লস হিট হওয়ার পরে যদি কোনো কনফার্মেশন পাই তাহলে আমি এখান থেকে এন্ট্রি নিব, বিকজ লন্ডনের মুভমেন্ট দেওয়ার দিয়া ফেলছে, নিউ ইয়র্ক ওপেন হয়েছে, ম্যানিপুলেশন চলতেছে, দেয়ার ইজ এ স্টপ লস এরিয়া, এদের নিচের স্টপ লস ডান খাইছে, যদি নিচে ব্রেক হয়ে আসতে থাকে তাহলে তো আসতেই থাকলো, বিকজ নিচের থেকে উই আর নট ফর সেল, নিচের থেকে আমরা সেল করি না, এত নিচের মার্কেটে গিয়ে আপনি আরও সেল করবেন, ও তো অলরেডি ডাউন, উই আর লুকিং ফর বাই রিট্রেসমেন্ট, কতটুক চাই এই লেভেল থেকে এই পর্যন্ত, অ্যাটলিস্ট 0.3 0.5, একটু শর্টার টাইম ফ্রেমে যাই, যাই এখান থেকে দেখি 15 মিনিটের একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই কিনা, নো, পাইছি, ওকে এন্ট্রি। এই যে স্টপ লস সেশনের নিচে মাঝে মধ্যে খায়া ফেলে, এল কিউ একটু বাড়ায় দেই 0.3, এইটা আপনার ফার্স্ট লেভেল, নিউ ইয়র্কের সেশন আপনার ফার্স্ট লেভেল, বাট এটা পর্যন্ত আপনি রাখতে পারেন, সমস্যা নাই। এই যে আস্তে আস্তে মার্কেট মুভ করা স্টার্ট করলো, শেষ। এই যে আপনার ফার্স্ট টার্গেট ডান কইরা দেন সেকেন্ড টার্গেটও ডান, শেষ। দিস ইজ এ স্ট্র্যাটেজি, খোদার কসম আমি জানিও না এই মার্কেট কেমন বিহেভ করতেছিল, এটাই স্ট্রাকচার, সারা জীবন এইভাবেই ট্রেড করে আসছি, মার্কেট সেল ফার্স্ট টাইম সবাই ঢুকাইছে, একটা সেশনে মুভ দিয়ে দিছে, শেষ। পরবর্তী সেশনে মার্কেট আসবে, দোনো সাইজের লিকুইডিটি খাবে, দেন আমি বাই করব বা সেল করব, মার্কেট নিচের থেকে আমি বাই করি না, উপর থেকে আমি সেল করি না, শেষ। দ্যাট ইজ নো রকেট সায়েন্স। এরপরও অনেকের দেখবো যে তারা বলবে ভাই আমি কোর্স থেকে কি শিখছি, কোল জ্যাকেটটা দিলেও তখন আর কাম হইব না। আচ্ছা, ওকে ভাই, তাহলে আজকে রাখি, দোয়া করি ইনশাল্লাহ। আচ্ছা, এবার এত বড় বাইং এর পরে আপনি কি চান, অবভিয়াসলি সেল চান, বাট নট নাও, এখন আর মার্কেটে কিছু নাই, শেষ। মার্কেটের মোমেন্টাম যা দেওয়া, একটু পর লন্ডন সেশন শেষ হয়ে যাবে, শেষ। এখন জাস্ট মার্কেট এখান থেকে এই টাইপের সাইডওয়েজ হবে, এই যেমন তেনা পেঁচাইব, যেহেতু একটা সেশনে খুব সুন্দর বাই আসছে, দুইটা একটা সেশন তো মার্কেট বেসলাইন বানাবে। দেন কালকে নিউজ কখন আছে দেখেন, 4 তারিখ, কখন নিউজ আছে, নিউ ইয়র্কের সেশনে নিউজ আছে, এর আগে মার্কেটে কোনো নিউজ আছে, সিডনিতে কোনো নিউজ, টোকিওতে কোনো নিউজ, নো, নাই। একটা নিউজ আছে শুধু লো ইম্প্যাক্টের, সেটা হলো লন্ডন সেশনে, লন্ডন সেশনে, অ্যান্ড ওইটার দেখেন প্রিভিয়াস ফরকাস্ট কিছুই নাই। তাইলে আমি কালকে কখন মার্কেটের মুভমেন্ট চাই, অবভিয়াসলি নিউ ইয়র্ক মার্কেটের মুভমেন্ট চাই, অ্যান্ড আমি জানি একটা সেশনে মুভ করলে একটা দুইটা পরবর্তী 2-3টা সেশন মার্কেট বেসলাইন বানায়। সো আমি কালকে নিউ ইয়র্ক সেশনেই যা করার করব। হ্যাঁ, এর আগে মার্কেট দেখতে থাকবো, যদি দেখি যে সিডনিতে মার্কেট এখান থেকে হালকা পাতলা বেসলাইন ক্রিয়েট করে উপরের দিকে চলে গেছে,
লন্ডনে যায়া আমি সেল করার ট্রাই করব। লন্ডনেও যদি ভালো কোনো সেটআপ না পাই, নিউ ইয়র্কে সেল করার ট্রাই করব। শেষ। ওকে, রাখি ভাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম। কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ।